হেই ব্রো, হাউ আর ইউ? এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল আহানের সামনে। নট ব্যাড। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ বহমান রেখে আরমানের সাথে হাত মিলিয়ে বলল আহান, প্রশ্নবোধক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা এভাবে উইদাউট ইনফর্ম চলে এলি যে? কি করব ভাই, তুমি বিয়ে করলে আমরা তো ডান্সও করতে পারলাম না, কিন্তু ভাবিকে দেখার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারিনি, তাই আগে ভাগেই চলে এলাম। ভাবি দেখার কথা শুনে প্রথমে ভ্রুকুটি করলেও পরমুহূর্তে সেটাকে অগোচর করে পকেটে হাত ঢুকিয়ে আহান বলল, বাহ, ভালো করেছিস। এবার সবগুলো কাজে লেগে পড়। এমনেও সব কাজ আমারই করা লাগতো, তোরা যখন এসছিস দল ভারী না করে চুপচাপ কাজে লেগে পড়। আহানের এরূপ কথায় জায়মা মুখখানা ছোট করে বলল, সে কি ভাই, বিয়ে করেছ সেই উপলক্ষে কই ট্রিট দিবা তা না, তুমি এসেই কাজের কথা বলছ? তোদের মতো ও কাজের কথা আসে না আমার, আর যদি কথা হয় ট্রিট দেওয়ার তাইলে এই স্টুপিডের ডিব্বাটারে পেয়ে সকাল বিকাল যেই ট্রিট পাচ্ছি সেই হজম হচ্ছে না, আবার আমি দেব ট্রিট? প্রথম লাইনটা জোরে সরে বললেও শেষের লাইনটা বিড়বিড়িয়ে বলে সোফাতে গিয়ে বসল আহান। আহান পাশে বসতেই বিহান পাশ থেকে বলল, ভাই যেই অ্যাটমটা মুখ দিয়ে ছুড়লি আমি ল্যান্ড করাই দিই, কি বলো? বিহান ফিসফিসিয়ে বলল আহানের কানের কাছে মুখ এনে। আহান এক পলক বিহানের দিকে তাকিয়ে বলল, ভাই এই বাড়ির ওয়ার্ল্ড ফেমাস বৌমার চক্করে সকাল বিকাল আমার নাকানি চুবানি খাওয়ার অবস্থা, তুই আর ঘাটিস না প্লিজ। মুচকি হেসে চোখ টিপল বিহান। সে আহানের পুরো কথাটাই বেশ ভালো মতোই শুনেছে। আহান আর বিহানের বয়সের পার্থক্য 1 বছর মাত্র। বিহান আর তনু হল আহানের চাচাতো ভাই, অর্থাৎ ইনসাফের একমাত্র ভাই ইউসুফের ছেলে। বিহানের বাবা তার চাকরিসূত্রে সিলেটের অধিবাসী। বর্তমানে বিহান আর বাকিরা আপাতত রাইমার বিয়ের জন্যেই একত্রিত হয়ে এসেছে। ওদের সাথে সামান্য আলাপচারিতা সেরে আহান বাইরে বেরোনোর উদ্দেশ্যে উঠে দাঁড়ালে রুবি খাতুন বলল, তুমি কি কোনো কাজে বেরোচ্ছ আহান? হ্যাঁ মা, একটু কাজ আছে, বেশি সময় লাগবে না, সন্ধ্যার মধ্যেই ফিরব, তোমার কিছু লাগলে বলিও। বলেই পা বাড়াতে নিলে রাইমা পেছনে থেকে ডেকে বলে, ভাই দাঁড়া, আমিও বেরব, আমাদেরকেও সাথে নিয়ে চল। বাড়ির গাড়িটা তো বাবা নিয়ে বেরিয়েছে। কোথায় যাবি? আর আমরা কারা? আমরা মানে আমি আর তোরা। আমার একটু পার্লার যাওয়া দরকার, ফেসিয়াল করাবো। নিয়ে চল না প্লিজ ভাই। ও ফাপি। কিন্তু? কোনো কিন্তু না, নিয়ে যেতেই হবে। তুই 2 মিনিট দাঁড়া, আমরা এক্ষুনি রেডি হয়ে আসছি। বলে তুরার হাত ধরে উপরে উঠতে নিলে তুরা বলল, কিন্তু আপু আমি কেন, আমি তো ওসব করাবো না। একদম চুপ করে থাকো তুমি, চুপচাপ চলবে আমার সাথে। বলে ওখানে উপস্থিত জায়মা তনু আর রুহির দিকে তাকিয়ে বলল, তোরা ফ্রেশ হয়ে রেস্ট কর, আমরা একটু পরেই চলে আসব। তারপর জম্পেশ আড্ডা হবে। ওরাও সহমত দিয়ে রুবির সাথে গেস্টরুমে যায় ফ্রেশ হতে। রাইমা আর তুরা রেডি হয়ে কিছুক্ষণ পরই নেমে আসলে আহানের সাথে বেরিয়ে পড়ে। 10 মিনিট গাড়ি চলার পর এসে থামল রাস্তার পার্কিং সাইডে। পার্লারটা পাশের চিকন গলির ভেতর। তাই গাড়িটা পার্ক করে নেমে হাঁটতে শুরু করল আহান আর রাইমা। তুরা পেছনের সিটে বসায়, ওপরে বেরিয়ে আসে।
আহান আর রাইমা আগে আগে হাঁটছে আর তুরা পেছনে। তুরা রাস্তার দুপাশের দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে গিয়ে বেশ পিছিয়ে পড়েছে ওদের থেকে। উপরের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে হঠাৎই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়তে নিলে কেউ এক হাত টেনে ধরে উঠিয়ে নিল। অপ্রস্তুত ঘটনায় তুরা ঘাবড়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক হল। আর একটু হলেই মুখ থুবড়ে পড়ত রাস্তার মাঝে। ভাগ্যিস বেঁচে গেছে। ঠিক আছো? কোথাও লেগেছে? চেনা জানা কণ্ঠের কথায় তুরা ঘাড়। স্যার। তুরার এক হাত এখনো ধরে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। তুরা মাহিদ স্যারের সাথে অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকা অবস্থায় মাহিদ আবারও বলল, তোমার কি কোথাও লেগেছে? আর ইউ অল রাইট? সামান্য জোর গলায় বলায় তুরা ভাবনাচ্যুত হয়ে নিজেকে ধাতস্থ করে সরে দাঁড়াল। একরাশ ব্যগ্রতা ঘিরে ধরল ওকে। আবারও এই স্যারটার সামনেই তার পড়তে হল। লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ভীষণ ইচ্ছে হল তুরার। তবুও অযাচিত ভাবাবেগ বাদ দিয়ে সৌজন্যসূচক হেসে বলল, না স্যার, আমি একদম ঠিক আছি, থ্যাংক ইউ। সিউর তো? জি স্যার। মাহিদ সদা সর্বদার মতো অমায়িক হেসে বলল, গুড, বাট একটু দেখে শুনে চলাফেরা করো কেমন? এভাবে হোঁচট খেতে থাকলে তো কোনোদিন হাত পা ভাঙবে। বলেই রসিকতার ছলে হেসে উঠল। তুরা মাহিদ স্যারের তাকে নিয়ে রহস্য করা কথায় প্রথমে বেশ বিব্রত বোধ করলেও মাহিদের হাসি দেখে হঠাৎই চমকে উঠে। এই হাসিটা ভীষণ চেনা জানা লাগছে তুরার। কোথায় একটা দেখেছে মনে হয়। ভীষণ কৌতূহল নিয়ে খুঁটিয়ে চেয়ে রইল তুরা। ভেতরে ভেতরে কেমন খচখচ করছে। বারবার চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারছে না। তুরা অপলক চেয়ে থাকা অবস্থায় মাহিদ হাসি থামিয়ে বলল, তুমি এসময় এখানে কি করছো? একাই এসেছ? মাহিদের প্রশ্নে তুরা তটস্থ হয়ে তাকাল। আসলেই তো। রাইমা কই? হড়বড় হড়বড় করে বলল, হ্যাঁ তাই তো, আমি আপুর সাথে এসেছিলাম। নিশ্চয় দূরে চলে গেছে। আমি আসি স্যার, থ্যাংক ইউ। বলেই দৌড় দিল। তুরার যাওয়ার পানে চেয়ে মাহিদ স্মিত হেসে হাঁটা ধরল। খানিকটা দৌড়ে সামনে এসেই থেমে যায় তুরা। চুপচাপ ঘাড় নামিয়ে নিয়ে দাঁড়ায়। অভিব্যক্তি ধরা পড়া চোরের মতো। হাতের আঙুলে ওড়না পেঁচাতে থাকে। তুরার ঠিক সামনেই বুকে হাত গুজে দাঁড়ানো ছাই রঙা শার্ট পরিহিত সুপুরুষ। আপাতত তার রেশপূর্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দেবে। তুরা আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগেই আহান মন্থর গলায় বলল, কোথায় ছিলে? উত্তরে তুরা এক পলক আহানের সুরত পানে চেয়ে আবারও ঘাড় নামিয়ে হাতের আঙুলে ওড়না পেঁচাতে লাগল। উত্তর দিচ্ছ না কেন? অ্যান্সার ড্যাম ইট। ভারী গলার ধমকের দাপটে কেঁপে উঠল তুরা। ভয়ার্ত দৃষ্টিতে অবলোকন করল আহানের মুখ। আবারও নাকের পাটা লাল হয়ে গেছে লোকটার। কিন্তু এবার তো তুরা কোনো অকাজ করেনি, তাও রেগে কেন গেল? তুরার মৌনতা দেখে আহানের মেজাজ সপ্তমের চূড়ায় পৌঁছালে রাগে ক্রূর হয়ে তুরার দিকে এগিয়ে আসতে নিলেই দেখল আশেপাশের লোকজন বেশ আর চোখে দেখছে তাদের। তাই ভরা রাস্তায় আর সিন ক্রিয়েট না করে তুরার এক হাত চেপে ধরে টানতে টানতে হাঁটা ধরল। প্রচণ্ড জোরে হাত চেপে রাখায় ভীষণ লাগছে তুরার, আর হাঁটার তালে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা।
সে কিছুতেই বুঝতে পারছে না লোকটা হুট করেই এত রেগে কেন গেল। সে তো কিছুই করেনি। বেশ ঘণ্টা খানেক সময় ব্যয় করে বেরোলো একতলা বিশিষ্ট ছিমছাম বিল্ডিংয়ের কর্নার সাইড থেকে। রাইমার ফেসিয়াল করানো সহ হাত পায়ের কাজ করাতে প্রায় অনেকটা সময় লেগেছে। রাইমা তুরাকেও বেশ কয়েকবার বলেছে ফেসিয়াল করানোর কথা, কিন্তু সেই করেনি। এসব তার একেবারেই ভালো লাগে না। সে তো সারাটা সময় মুখখানা চুপসে রেখেছিল। বজ্জাত লোকটা চেপে ধরায় হাত লাল হয়ে গেছে, তখন ওভাবে টেনে এনে রাইমা আপুর কাছে দিয়ে বেরিয়ে গেছে অমন মুখ করেই। লোকটার মেজাজ কি সবসময়ই তুঙ্গে উঠার টিকিট কেটে রাখে তুরা ভেবে পায় না। আর যত হম্বিতম্বি তার উপর। মনে মনে দু চারটা ভেঙচি দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ রাস্তার পাশে। রাইমা বলল তার গণ্যমান্য বজ্জাত ভাই নাকি এখনই চলে আসবে, তাদের পার্লারে রেখে তার কার্যসাধনে গেছেন। লোকটা না আসুক, আসলেই আবার রাক্ষসপানা শুরু করবে ভেবেই তুরা মুখ বিকৃত করল। কিন্তু তুরার ভাবনার ছেদ ঘটিয়ে আগমন ঘটল গণ্যমান্য থুরি আহানের। ব্রেক কষে গাড়ি থামালেই রাইমা বলল, তুরা তুই সামনে বসো, আমি পেছনে বসব। বলেই পেছনের সিটে বসে পড়ল। তুরা এক নজর আহানের গম্ভীর মুখ পানে চেয়ে আস্তে ধীরে উঠে বসল গাড়িতে। তুরা বসা মাত্র আবারও গাড়িটা চলতে আরম্ভ করল। খানিকটা পথ এগোতেই রাস্তার পাশে আইসক্রিম পার্লার দেখে রাইমা পেছনে থেকে বলে উঠল, আইসক্রিম খাবি তুরা? রাইমার বলার সাথে সাথে তুরা চোখ মুখ জ্বলজ্বল করে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ খাবো। ওই যে লাল আইসক্রিম খাবো, যেটা খেলে গাল মুখ লাল হয়ে যায়, ওটা খাবো। শাট আপ। সুযোগ পেলেই বাদরের বাদরামি শুরু হয়ে যায়। কোনো আইসক্রিম খাওয়া যাবে না, যত সব আনহাইজেনিক। তুরার কথা শেষ হওয়ার আগেই আহান গমগমে ধমকে থামিয়ে দিল। আহানের ধমকে তুরার মুখখানা চুপসে এইটুখানি হয়ে গেল। এভাবে বলল লোকটা, সবসময়ই কি এমন করতে হবে তার সাথে? নিমিষেই তুরার মনটা খারাপ হয়ে গেল। সে তো শুধু ঠোঁট লাল করা আইসক্রিমই খেতে চেয়েছিল। বাকিটা পথ তুরা আর কোনো শব্দও করেনি। কেন বলবে? সে কিছু বললেই তো যা তা শুনিয়ে দেবে লোকটা। দেখ ভাই, ও তো সব আমি বুঝি না, আমি তো কালা চশমা গানে ডান্স দিব ব্যাস। আবে থামো, তুই কালা চশমা দে আর হলুদ চশমা, সেই তো ডান্স স্টেপ ভুলে গোলমাল করে দিবি। জায়মার কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রুহি তাকালো। আঙ্গুল দিয়ে নাক ঘষে বলল, ডোন্ট আন্ডার এস্টিমেট রুহি। এবার আমি সব ডান্স ভালো করে মনে রাখব। প্রয়োজনে মুখস্থ করে গিলে খাবো, তাও কোনো ভুল হবে না। তুই প্রত্যেকবার এ কথা বলে নাচার সময় স্টেপ ভুলে ঘাপলা করে ফেলিস রুহি। তনুর কথায় আরমান ওকে থামিয়ে বলল, তোরা কালা চশমা দে আর স্টেপ ঘুটে খেয়ে ফেল। আমি তো ভাবির সাথে একটা রোমান্টিক গানে ডান্স দেবই দেব। কি বলেন ভাবি? বলেই তুরার দিকে তাকালে তুরা ভ্যাবাচেকা খেয়ে গেল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, ডান্স। আমি? ইয়েস ভাবি, আপনি আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাবি, বড় ভাবি। আপনি না নাচলে এই বেচারা সিঙ্গেল দেবরের কি হবে বলুন? আরমানের ভনিতা করা দেখে জায়মা বলল, তোর ওভার অ্যাক্টিং বন্ধ কর,
আমি কি বলি ভাবি আর আহান ভাইয়ের একটা পারফরমেন্স হয়ে যাক, রোমান্টিক গানে দুজনের নাচ হবে, দুর্দান্ত সিন, ওয়াহহ। এই না না, আমি রাজি, আমি তোমাদের সাথেই নাচতে রাজি। একদমই হড়বড়িয়ে বলে ফেলল তুরা, সে কি না নাচবে ওই জল্লাদের সাথে? অসম্ভব। ওই লোক নাচতে গেলে মিউজিকও পালাবে, সে তো শুধু পারবে গোমরামুখ চেহারা করে রাখতে আর তুরাকে বকতে। ওর সাথে নাচা মানে জেনে শুনে নিজেকে ফ্রিতে অপমান করার টিকিট পাওয়া। না না, তার চেয়ে এদের সাথে কিছু একটা নেচে দেবে। বাহহ, আর কোনো কথা শুনব না, ভাবি রাজি, ব্যাস আর কি লাগে। কাল আমি ভাবির সাথে ঝাক্কাস একটা পারফরমেন্স দেব। তুরার ভাবনার ছেদ ঘটিয়ে বলল আরমান। তুরা এবার পড়ল আরেক বিপাকে। এবার সে কি করবে, নাচের নটাও তো জানে না। ওই বজ্জাত লোকটার কাছ থেকে বাঁচতে হ্যাঁ তো বলে দিল, কিন্তু এখন চুপচাপ হ্যাবলাকান্তের মতো ফ্যাল করে তাকিয়ে ওদের সবার হইহুল্লোড় দেখছে। তাছাড়া আর কি করার? কাল যে সে আবার কোনো ঘাপলা করে ফেলবে না এ ব্যাপারে এখন নিজেরও সন্দেহ হচ্ছে। ঘড়ির ছোট কাঁটা একের ঘর ছুঁতেই ঢং শব্দ করে অ্যালার্ম বেজে উঠল। সাথে আহান ও চোখ ঘুরিয়ে সময় দেখে নিল। এ দিয়ে চতুর্থ বার ঘড়ির দিকে তাকালো সে। রাত 1টা বেজে গেল অথচ এখনো মেয়েটা ঘরে আসলো না। তখন বাড়ি ফেরার পর ওই যে দৌড়ে ঘরে ঢুকেছে আর ভুলেও আহানের সামনে আসেনি এতক্ষণে। আহানের একবার বেশ অনুতপ্ত লাগলো তখন তুরার সাথে ওভাবে কথা বলার জন্য। তারপর ভাবল ঠিকই করেছে, ওর সাহস কি করে হলো আবারও মাহিদের সাথে ঘেঁষাঘেঁষি করার। তখন পার্লার যাওয়ার সময় গাড়ি থেকে নেমে হাঁটার সময় পাশে তুরাকে না দেখে এগিয়ে আসলেই মাহিদকে তুরার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় রক্ত চড়ে গেছে আহানের। সাহস কি করে হলো ওর, কি করে ধরল তুরার হাত সে? রাগে নিজের মাথা ফেটে যাচ্ছিল আহানের। মাহিদকে তুরার পাশে একেবারেই সহ্য হচ্ছিল না তার। তাই মেজাজ খারাপ করে বকে দিয়েছে। কিন্তু এখন তুরার ঘরে না আসায় বেশ চিন্তাও হচ্ছে, কয়েকবার বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুম আসেনি। ভাবনার মাঝেই খট শব্দ করে দরজার নব মোচড়ানোর শব্দে তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল তুরা ঘরে ঢুকল। তুরাকে দেখে আহান কিছু একটা বলতে নিবে তার আগেই কোনো দিক না চেয়েই ওয়াশরুমে ঢুকে গেল তুরা। ওর যাওয়ার পানে হা করে চেয়ে রইল আহান। মিনিট 5 পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ ফিরিয়ে নিয়ে হাতে রাখা বইয়ের দিকে মনোযোগ দিল। তুরার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কোনো দিক না তাকিয়েই আহান আর চোখে লক্ষ্য করছে তুরাকে, আর ভেতরে ভেতরে ফুঁসছে। মেয়েটার সাহস কত, ভাবা যায় এমন একটা ভাব করছে যেন এই ঘরে কেউ নেই। কই অন্যান্য দিন তো এসেই পকপক করে মাথা খেয়ে ফেলতো স্বামী আপনার কিছু লাগবে, এটা লাগবে, এটা দেব এসব বলে বলে, আর আজ কি না ঘুরেও তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও তুরার কোনো হেলদোল নেই, সে আপনামনে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি করছে। ধপ করে হাতের বইটা বন্ধ করে দিল আহান। হুট করেই মেজাজটা তার বিগড়ে গেল। খাট থেকে নেমে এসে তুরার পেছনে দাঁড়িয়ে বলল, মাহিদের সাথে তোমার কি সম্পর্ক? আচানক আহানের মুখ থেকে এমন উদ্ভট অনাকাঙ্ক্ষিত কথা শুনে তুরা প্রশ্নসূচক তাকিয়ে বলল, মানে? মানে মাহিদের সাথে তোমার কি এত
যখন না তখন দেখি ওর সাথেই হাহাহিহি করো। এত কিসের খোশগল্প তোমার ওর সাথে? তুরা আহানের এমন বিভ্রান্তিকর কথা শুনে কিছু বলবে তার আগেই আহান আবারও বলে, শোনো, তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, মাহিদের আশেপাশেও ঘুরবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আহানের এমন অভিব্যক্তি আর উল্টাপাল্টা কথার আগামাথা না বুঝে তুরা বোকার মতো করে বলল, কিন্তু কেন? কারণ আমি বলেছি নেক্সট টাইম যেন আমি তোমাকে ওর ধারে কাছেও না দেখি। কিন্তু আহানের এবারের কথাকে পুরোপুরি অগ্রাহ্য করে তুরা ঘুরে বিছানার দিকে যেতে নিলেই আহান পেছনে থেকে খপ করে ওর হাত ধরে ফেলল। তুরাকে নিজের দিকে ফিরিয়ে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দিয়ে হাঁটুতে ভর দিয়ে তুরার উপর ঝুঁকে তুরার দুহাত বিছানার সাথে চেপে ধরে। আকস্মিক আক্রমণে তুরা বাক্য শব্দ হারিয়ে হতবিহ্বলতার চূড়ান্তে পৌঁছে গেছে। কিছু বুঝে উঠার আগেই আহানকে নিজের ভীষণ কাছে আবিষ্কার করল। তীক্ষ্ণ চোখ, খাড়া নাক, পুরু ঠোঁট আর গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ির সুদর্শন পুরুষকে সজ্ঞানে আরও একবার নিজের এত কাছে দেখে অযাচিত চিন্তাভাবনায় মস্তিষ্ক নিরেট হয়ে গেল। নিজেকে সংযত চিত্তে কিছু বলতে নিবে তার আগেই আহান হিসহিসিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার কথার অগ্রাহ্য করার? এসে থেকেই দেখছি আমাকে ইগনোর করতেছ। বেশি সাহস বেড়েছে তোমার মেয়ে। ডানা গজিয়েছে। ডানা কি করে ছেটে দিতে হয় তা ইরফান মাহমুদ আহান বেশ ভালো করেই জানে। দাঁতে দাঁত খিচিয়ে বলল আহান কথাগুলো। কথার সাথে আরেকটু ঝুঁকে আসায় দুজনের মধ্যবর্তী দূরত্ব হল কিঞ্চিত ইঞ্চি সমান। নিজের শরীরের উপর পুরুষালি ভরে তুরার সারা শরীরে মিয়ে নিস্তেজ হয়ে গেছে। কথার সাথে আছড়ে পড়া আহানের উষ্ণ শ্বাস আর এতটা নৈকট্য তুরার বক্ষ স্পন্দন বেগের গতানুগতিক ধারার উচ্চমাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে। কণ্ঠনালীতে শব্দগুচ্ছ আটকা পড়েছে। সকল অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে নিবে তার আগেই আহান এক হাতের তর্জনী উঠিয়ে তুরার অধরের মাঝ বরাবর চেপে ধরে বলল, হুশস, নট অ্যা ওয়ার্ড। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। তুরা আরও কয়েক ধাপ থমকালো, পিটপিট করে তাকালো, অজান্তেই আহানের গভীর দৃষ্টির ফাঁদে জড়িয়ে গেল। মধ্যকার দূরত্ব একেবারেই ক্ষীণ। আহানের স্থূল দৃষ্টি হুট করেই ক্রোধ আর ক্রূরতা ছাড়িয়ে কেমন অবাধ্য মলাটে ছেয়ে গেল। তুরার অধরের উপর রাখা তর্জনীর অবাধ্য বিচরণ শুরু করল তুরার অধরের চতুর্দিকে অবিরাম। নিগুড় কৃষ্ণাভ নয়নের ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তুরার চোখে। কালক্রমে তুরা অবাক হওয়াও ভুলে গেছে। বিবশ, ব্যগ্র, বিমূর্তা আর টানটান অনুভূতিতে মিশ্রিত হয়ে শরীরে নিবিড় কম্পন ধরল। ক্ষণেই নেত্রপল্লব বন্ধ হয়ে এল। অনুভূতির তীব্র বর্ষণে ভার হয়ে যাওয়া আধবোজা চোখ টেনে তাকাল। আহানের নিষ্পলক চোখ তুরার নেত্রেই নিবন্ধিত থাকায় চোখাচোখি হল দুজনের। বিহ্বল, বিচলিত আর উৎকণ্ঠিত অনুভবে কাঠ কাঠ হওয়া বদনে যেন এক পশলা বৃষ্টি হয়ে নামল দুজনের দৃষ্টি বিনিময়। কিয়ৎকাল অপলক দৃষ্টি বিনিময়েই যেন তৃষ্ণা মিটল অশান্ত মনের। আহান চটজলদি চোখ সরিয়ে নিল। নিজের অবস্থান বুঝে সরে গেল তুরার উপর থেকে। বালিশটা ঠিক করে থপ করে উপর হয়ে শুয়ে পড়ল। কিন্তু তুরা তখনও বক্ষের দুর্লভ জোয়ারের আর্দ্রতায় সিক্ত, অনুভূতির পুঞ্জীভূত মেঘে প্রগাঢ়ভাবে থমকে আছে। আহান উপর হয়ে শুয়ে আছে কোনো প্রকার নড়চড়বিহীন। কিন্তু তুরার দৃষ্টি তখনও স্থির। নিবন্ধিত সিক্ত পুরুষের প্রণয়ী অনুভূতি জাগ্রত করা কর্মকাণ্ডে।
ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল তুরা, যার ভার আকাশতম বিস্তৃত, যার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ নেই। কেন বারবার তার কাছে এসে তার শান্ত মনে ঝংকার তুরা প্রলয়ে উচ্ছ্বসিত করে? কেন তার সিক্ত অনুভূতিগুলোকে বারবার নামহীন বারিধারায় ভিজিয়ে দেয়? তার এমন হুটহাট কাছে আসা আর আকস্মিক স্পর্শ যে তুরার আকাশচুম্বী অনুরাগ চুরচুর করে দেয় তা কি বুঝে না। নেত্রকোনার গ্লানি ঝেড়ে ফেলল অদ্ভুত প্রশ্বাসে। চোখ বুঝে নিভিয়ে দিল জাগ্রতার সাথে পীড়াদায়ক অনুভূতিগুলোকেও। পুরো বাড়ি জুড়ে অনুষ্ঠানের আমেজ। ইনসাফের ভাই ইউসুফ মাহমুদ আজ সকালেই এসেছেন তার সহধর্মিণী নাজকে নিয়ে। ইনসাফের ছোট বোন ইলা এসেছে সবেমাত্র। সুদূর পথ পাড়ি দিয়ে এসে সকলে বেশ ক্লান্ত হলেও বিয়ে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকার মতো আক্কেলহীন কাজটা করেনি। ইলা, নাজ, মিনু, রুবি সকলে মিলে হাতে হাতে সব রান্না বান্নার কাজ সামলাচ্ছে। বাড়ি ভর্তি মেহমানে ইনসাফ সকাল থেকে 2 দফায় ব্যাগ ব্যাগ ভরে বাজার এনেছে। আজ রাইমার হলুদ সন্ধ্যা, পুরো বাড়িতে ফুলের মালা, ঝিকিমিকি বাতি, ঝালরে আভিজাত্যসহিত সজ্জিত। দোতলা ডুপ্লেক্স বাড়িটার নিখুঁত সৌন্দর্য আর ত্বরান্বিত বিয়ের সাজে। তনু, দেখ না শাড়িটা, আমাকে মানাবে তো? উফ রুহি, এ দিয়ে 5 বার একই কথা বলছিস। সবার জন্য তো মামু একই রকম শাড়ি এনেছে, তাহলে আমাদেরটা ভালো লাগলে তোরটা কেন লাগবে না? জানিস না, এক কথা 14 বার না ঘাটলে ওর হয় না। ওর কাহিনী বাদ দে, একটু পরি রাইমা আপুকে হলুদ ছোঁয়াবে, ডালাগুলো সব সাজানো হয়েছে তো? জাইমার কথায় তনু পাশ থেকে ডালাটা তুলে এনে সামনে ধরে বলল, হ্যাঁ সাজিয়েছি তো সব। তাও একবার দেখে নে না সব ঠিকঠাক আছে কিনা। জাইমা ডালা দুটো ভালো মতো পর্যবেক্ষণ করে বলল, ওমা, হলুদ ছোঁয়াবে অথচ এখানে হলুদ বাটাই তো নেই। আরে হলুদ তো এখনো বাটাই হয়নি। চুমকি গেছে, এক্ষুনি নিয়ে আসবে। আপু, তোমাদের সব হয়েছে। ফুফু আম্মা তারা দিচ্ছেন আপুকে নিচে নিয়ে যেতে। চিকন নারী কণ্ঠে জাইমা পিছু ফিরে তাকায়, পাশ থেকে তনু বলে, উফ ভাবি, তোমকে কতবার বলছি আমাদের নাম ধরেই ডাকো, তুমি বড় ভাবি হয়ে আমাদের আপু ডাকলে কেমন শোনায় বলো তো? তনুর কথায় তুরা মুখটা বিভ্রান্তিকর করে বলল, কিন্তু তোমরা সবাই বয়সে আমার চেয়ে বড়। কিন্তু সম্পর্কে তুমি আমাদের চেয়ে অনেক বড়। আহান ভাই আমাদের বাড়ির সবার বড় সন্তান, সম্মানে সবার বড়। আর তুমি তার বউ, তুমিও ঠিক ততটাই বড় সম্মানে। বলেই এগিয়ে আসল। উত্তরে তুরা চুপ করে থাকলে রুহি পেছনে থেকে এসে বলল, ভাবি তুমি শাড়ি পরবা না? রুহির কথায় তুরা একবার তাকালো নিজের দিকে। আজ সে হলুদ আর সাদার মিশ্রণে একটা চুড়িদার জামা পরেছে। কারণ শাড়ি তো সে পরতে পারবে না, আর কেউ পরিয়ে দিলেও সামলাতে একেবারেই পারবে না। সে এমন জনসমাগমে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে মান সম্মান কিছুই থাকবে না। বাড়ির বউ হয়ে কি না শাড়ি সামলাতে পারেনি, এটা বড়ই লজ্জাজনক হবে। না, শাড়ি একেবারেই সামলাতে পারি না আমি, অভ্যাস নেই তো। মুখটা ছোট করে উত্তর দিল তুরা। রুহি তুরার পাশে এসে মুখে শয়তানি হাসি নিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কেন, তোমার বর আছে না? সে সামলে নিবে তোমার শাড়িকেও আর তোমাকেও। বলেই খিলখিল করে হেসে উঠল। রুহির এমন নাক কাটা কথায় তুরা সকলের সামনে লজ্জায় অপ্রস্তুত হয়ে পড়ল।
পরিস্থিতি সামাল দিতে কিছু বলতে নিবে তার আগেই পেছনে থেকে বিহানের কথা আসলো। জায়মা রাই কোথায়? নিচে ডাকছে সবাই। ও বাড়ি থেকে এখনই ইমানের ছোঁয়ানো হলুদ নিয়ে আসবে। ওকে নিয়ে শিগগির নিচে চল। বিহানের কথায় তুরা ফিরে তাকালে বিহান তুরাকে দেখে বুকে হাত দিয়ে স্বর টেনে টেনে বলল, আহ ভাবি, এমন লুক নিয়ে সামনে ঘুরলে তো যখন তখন পড়ে যাব। আপনার বর এত রূপ সামলাতে পারলেও আমি পারব না তো। বিহানের কথায় তুরা ফেক করে হেসে দিল। এই মানুষটা বেশ মজার, ওদের সবার থেকে বয়সে আর বুদ্ধিতে বেশ পরিপক্ক হলেও বেশ মজার চরিত্রের। তুরার ভীষণ ভালো লেগেছে সবাইক। আহান যতটা গম্ভীর তার ভাই বোনগুলো ততটাই মজার। পড়ে গেলে যান। তুলার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না ভাইয়া। এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলল তুরা। আহা ভাবি, এত সুন্দর হাসি দিয়ে ঘায়েল করে আবার ভাই বলে কষ্ট দিয়েন না। ইউ ক্যান কল মি হানি। কথা শেষ করার সাথে সাথেই পেছনে থেকে রাইমা এসে বিহানের এক কান টেনে ধরে বলল, খুব শখ না? আমার ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়ার খুব শখ হয়েছে তোর দেখি। আহহ রাই, কি করছিস? ছাড়, লাগছে তো। কেন এতক্ষণ না ঘায়েল হচ্ছিলি, এখন লেগে গেল? ভাবি তোমার ননদিনীকে আটকাও, কানটা ছিঁড়ে গেল আমার। বলে রাইমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই তুই না বউ, বউ হয়ে গুন্ডামি করতে লজ্জা লাগে না? চোখে মুখে তো কোনো লাজ লজ্জার ছাপই নেই। তোর মতো গুন্ডারে নিয়ে ইমান যে কি করবে ওই জানে। বেচারা নির্ঘাত অকালে পাগল হবে। বিহানের কথায় রাইমা ঠাস করে একটা চাপড় বসিয়ে দিল পিঠের উপর। বিহান সবাইকে আবারও নিচে যাওয়ার জন্য তাড়া দিয়ে নিচে গেল। রাইমাকে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরিয়ে ফুলের গয়না পরিয়ে হালকা সাজিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হল সবাই। সবার পরনে হলুদ লাল মিশেলে শাড়ি। ইনসাফ মেয়েদের জন্য একই রকম শাড়ি আনিয়েছে। তুরা না চাইতেও জায়মা আর তনু ওকে জোর করে পরিয়ে দিয়েছে শাড়ি। পরে তো নিল, কিন্তু এটা পরে হাঁটা চলা করবে কি করে? সাজগোজ শেষ করে সবাইকে নিচে পাঠিয়ে দুই হাতে দুটো ডালা নিয়ে ঘর থেকে বেরোলো তুরা। উপর থেকে একবার নিচে তাকিয়ে দেখল বসার ঘরটা প্রায় ফাঁকা। সবাই গেছে বাড়িতে পেছনের ফাঁকা জায়গায়। ওখানেই রাইমার হলুদ ছোঁয়ানোর জন্য স্টেজ সাজানো হয়েছে। নিচের দিকে এক পলক চেয়ে দুটো ডালা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল। হাতের ডালা দুটো বেশ ভারী, একটা করে আনলেই ভালো হতো বলে মনে হচ্ছে তুরার এখন। হাত লেগে আসছে, পড়ে গেলে তো সর্বনাশ। খুব সাবধানতার সহিত পা ফেলে সিঁড়ি বেয়ে নামলেও কাঁধ থেকে আঁচলটা বেয়ে পড়ে নিচে গড়াচ্ছে। আস্তে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতে আসতে গায়ের আঁচলটা একেবারে গড়িয়ে পড়েছে। জায়মা তো ভালো মতনই পিন লাগিয়ে দিল, তবুও খুলে গেল কি করে। এসব ঝামেলার জন্যেই তুরার শাড়ি একদম পছন্দ না। এমতাবস্থায় বাইরে যাওয়া ও তো সম্ভব না, আর দুহাতেও ডালা। বেশ বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ল তুরা। এখন কি করবে? আশেপাশে তো কেউ নেইও। তুরার এমন অপ্রীতিকর পরিস্থিতিকে আরেকটু বাড়িয়ে দরজা বেয়ে ঘরে ঢুকল আহান। হাতে কতগুলো গিফটের বক্স নিয়ে ব্যস্ত পায়ে দ্রুতগতি হঠাৎই মন্থর হল। আহানের নেত্রকোনার একদম সম্মুখ বরাবর দাঁড়ানো তুরা, তার বউ। গাঢ় লাল টুকটুকে পাড়ের হলুদ শাড়ি তুরার চিকন গর্ণের শরীরের বাঁকে একদম লেপ্টে আছে। ঢিলে খোপা করা চুলগুলোতে সরু ফুলের জড়ানো মালা কাঁধ ছুঁই ছুঁই।
কাঠ কাঠ হওয়া গলা শুকনো ঢকে ভেজানোর ব্যর্থ প্রয়াস করে বক্সগুলো হাতে নিয়েই এগিয়ে এলো। আহানের এগিয়ে আসাতে তুরার তটস্থতা বেড়ে বুকে দুরুদুরু কম্পন ধরালো, গায়ের আঁচলটা একেবারেই বেসামাল হয়ে আছে। এমতাবস্থায় আহানের অপলক দৃষ্টিতে সে একেবারে মিয়ে যাওয়ার দায়। আহান আগাগোড়া তুরাকে পরখ করল। ঘন পাপড়ির নেত্রযুগলের বারবার ঝাপটানোর পরেই চোখ গেল প্রচণ্ড অস্বাচ্ছন্দ্যর আঁকিবুকিতে ভরা তুরার চেহারায়। ওকে এমন বিব্রতবোধ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকাল। আহানের এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরার অস্বস্তি আরো বেড়ে গেল। এই লোকটা কি আসার সময় পেল না? এখন কি করবে? এক তো 2 হাত ইজোড়া, তার উপর গায়ের আঁচলটাও। তুরার ভাবনার মাঝেই আহান তার হাতের গিফট বক্সগুলো নামিয়ে একপাশে রেখে মন্থর গতিতে এগিয়ে আসল তুরার দিকে। আহানের এভাবে এগিয়ে আসা দেখে তুরা 2 কদম পিছিয়ে গেল। এই লোকটা এগিয়ে কেন আসছে? তুরা আবারও পেছাতে নিলে আহান এগিয়ে একদম সামনে এসে দাঁড়ালো তুরার। হাত বেয়ে পড়ে যাওয়া আঁচলটা নিজ হাতে তুলে পেছনে দিয়ে পেঁচিয়ে মাথার উপর টেনে দিল। তুরা বিহ্বলিত দৃষ্টিতে হা করে চেয়ে রইল তার সামনে দাঁড়ানো সফেদ পাঞ্জাবি পরিহিত শুভ্র পুরুষের দিকে। আহান তুরার শাড়ির গায়ে বিঁধে থাকা পিনটা ভালো করে লাগিয়ে দিয়ে এক পলক পর্যবেক্ষণ করল সবটা। তুরা আহানের গভীর মনোযোগী হয়ে তার দিকেই পরখ করা দেখে নিষ্পলক চেয়ে রইল। ভাবনা ভঙ্গুর হল আহানের কথায়। যেটা সামলাতে পারো না ওটা পড়তে যাও কেন স্টুপিড? বলেই গিফট বক্সগুলো আবারও হাতে তুলে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আহানের যাওয়ার পানে তুরা হা করে তাকিয়ে বলল, পাগল নাকি লোকটা, আজব স্টুপিড। আহানের মতো করে বলে মুখ ভেঙচি দিয়ে আবারও হাঁটা ধরল। বাইরে বড় করে স্টেজ সাজানো হয়েছে। ফুল, ঝাড়বাতি, ঝালর দিয়ে সাজানো স্টেজ চোখ ধাঁধানোর মতো সুন্দর। আজ আশপাশে মেহমানের সমাগম। রুবি মিনু রান্নাবান্নার দিকটা দেখে বাড়িতে আসা মেহমানদের সাথে সৌজন্যসুলভ কথাবার্তায় ব্যস্ত। তুরা ডালা হাতেই এগিয়ে যাওয়ার সময় পাশ থেকে রুবির ডাকে এগিয়ে গেল। 2 জন ভদ্রমহিলা দাঁড়ানো। তুরা যেতেই রুবি বলল, ও হলো তুরা, আমার আহানের বউ। তুরা ভদ্রমহিলার দিকে তাকাল। এ জীবনে দেখেছে বলে মনে হয় না, তবুও ভদ্রতার খাতিরে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে বলল, ওমা কি সুন্দর বউ এনেছ রুবি। তবে আহানের বয়সের তুলনায় একটু বেশি ছোট। তা তুমি কোনো ক্লাসে পড়তা তুরা? পাড়ার মহিলাদের মতো খোঁচা যে একটা দিল সেটা তুরা বেশ বুঝতে পারছে, তবুও হাসি বহমান রেখে উত্তর দিবে তার আগেই পাশ থেকে মিনু ফুফু বলল, ও আহানের তুলনায় বেশি ছোট? তা আপনাকে কে বলল আপা? আপনি কি আদৌ ওর বয়স জানেন না আমার বাবুর? আর ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, একেবারেই বাচ্চা নয়। ওহ আচ্ছা, না ঠিকই আছে, কাঁচুমাচু মুখে বলল উপস্থিত মহিলা। মিনু ফুফুর ঝাঝালো গলায় মহিলার দমে যাওয়া দেখে তুরা ঠোঁট টিপে হাসল। তখনই পেছনে থেকে তনুর ডাক শুনে রুবিকে উদ্দেশ্য করে বলল, ওখানে ডাকছে মা, আমি আসি। বলেই হাঁটা ধরল। স্টেজে আগে থেকেই হরেক রকমের সাজানো ডালা আর থাল রাখা। তার পাশে হাতের দুটো রেখে দাঁড়ালো তুরা। আহ ভাবি, যতবার দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছি যে এভাবে বেশিক্ষণ চললে আহান ভাইরে বর্ষর একটা টকমা দিয়ে আপনারে নিয়েই চলে যাব। কিন্তু বিহান আবারও স্বভাব সুলভ টুস্কি মারা শুরু করল তুরাকে। এবার বিহানের কথার পৃষ্ঠে আরমান বলল,
না না, ভাবি বলছে আমার সাথে একটা রোমান্টিক গানে ডান্স দিবে, তার আগে কোথাও যাওয়া নাই। তোরা দুটোই মুখ বন্ধ রাখো তো, আমায় ছবি তুলতে দে। জাইমা ক্যামেরা হাতে ধরে বলল। জাইমাকে ছবি তুলতে দেখে বিহান এগিয়ে এসে তুরার পাশে দাঁড়িয়ে বলল, আগে আমার আর আমার অল্প বউয়ের ছবি তোলো তো। দেখ শাড়ির সাথে আমার পাঞ্জাবিটাও ম্যাচেড হয়ে গেছে। বলেই তুরার পাশে দাঁড়ালো। জাইমা বিহানের ছেছরামু দেখে কপাল চপড়ে ওদের সামনে ক্যামেরা ধরলেও তৎক্ষণাৎ লেন্স থেকে চোখ তুলে গোল গোল চোখ করে তাকালো বিহান আর তুরার দিকে। বিহান জাইমার এমন অভিব্যক্তি দেখে কপাল জড়ো করে বলল, কি হলো, ছবি না তুলে হ্যাবলাকান্ত টাইপ লুক দিয়েছিস কেন? জাইমা এক ভ্রু উঁচিয়ে তোরা আর বিহানের পেছনের দিকে ইশারা করলে ওর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতেই দেখল আহান ভীষণ ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে ওদের দিকে। মিষ্টির প্যাকেটগুলো নিয়ে এদিকেই আসছিল আহান। বিহানের এমন উস্কানিমূলক কথায় দাঁড়িয়েছিল। তুরা আহানের এমন ক্রূর দৃষ্টি দেখে খানিকটা ভরকে গিয়ে সরে দাঁড়াল। বিহান আহানের চড়া মেজাজ বুঝেও ওকে আরেকটু ঘেঁটে দেওয়ার জন্য বলল, আরে আহান, আয় আয়। তুই তো দুর্দান্ত ফটোগ্রাফি করিস, আমার আর আমার অল্প বউয়ের পিক তুলে দে তো। বলেই জাইমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে আহানের হাতে ধরিয়ে দিয়ে আবারও তুরার পাশে দাঁড়াল। পাশ থেকে রুহি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কিন্তু অল্প বউ আবার কি? আরে দেবর হওয়ার খাতিরে আমারও হক আছে ভাবিকে বউ বলার, কিন্তু এই জলজ্যান্ত আপদটা তো আছেই অলরেডি ওর বর হয়ে, তাই পুরোপুরি বউ বানাতে পারছি না, দ্যাটস হোয়াই অল্প বউ। এখন তোদের পেচাল বাদ রাখো, আমারে সুন্দর করে কাপল পিক তুলতে দে। বলেই তুরার দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি চাইলে কিন্তু আমার হাত ধরেই দাঁড়াতে পারেন, আফটার অল আপনারই তো সব। বলেই চোখ টিপে দিল। তুরা বিহানের কথায় মেকি হাসলেই আহানের দিকে তাকিয়ে থমকে গেল। প্রচণ্ড ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকেই। এই লোকটা যে আবারও তার সাথেই হম্বিতম্বি করবে এ ব্যাপারে তুরা একদম নিশ্চিত। আহান কিছু বলতে নিবে তার আগেই তুরা সরে এসে বলল, আসলে আমাকে ফুফু আম্মা ডেকেছিল, আমি আসি। বলেই তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে আসলো। ওখানে আর এক মুহূর্ত থাকলে জল্লাদ লোকটা সবার সামনেই আবারও যা তা বলতো। ভীষণ বজ্জাত লোকটা, উনার সামনে না থাকাই ভালো। বিড়বিড় করতে করতে তুরা দ্রুত পায়ে হাঁটছিল, এর মাঝেই কিছু একটার সাথে ধাক্কা লাগতেই ছিটকে গেল। কপালে হাত দিয়ে সামনে তাকাতেই কপালে অজস্র ভাঁজ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। হেই সুইটি, তুমি এখানে? সামনে দাঁড়ানো ছেলেটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বললেও তুরা এখনো বিমূর্ত চোখে তাকিয়ে হতভম্বিত হয়ে বলল, আপনি এখানে? হ্যাঁ আমি তো আসবি, কিন্তু তুমি এখানে যে? কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলেও উত্তরের সুযোগ না দিয়েই পরমুহূর্তেই আবারও বলল, এক মিনিট, এটা তোমার বাড়ি? তাইলে তুমি কি ভাবির বোন? সিফাতের ভ্রু যুগল জড়ো করে জিজ্ঞাসা করা প্রশ্নে তুরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। এখন সে কি উত্তর দিবে? এই ছেলে তো তারই ভার্সিটির সিনিয়র, তাইলে আহানেরও স্টুডেন্ট। তুরা পড়ল মহা ফ্যাসাদে। এই ছেলেটাকে এখন এখানে আসতে কে বলল? যত্ত সব ঝামেলা কি তার উপরেই আসতে হয়?
তোরা সিফাতকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগেই পেছনে থেকে রুহি তোরার হাত ধরে বলল, তুমি এখানে কি করছো বলো তো? ওদিকে রাই আপুর হলুদ ছোঁয়ানো শুরু হয়ে গেল, শিগগির চলো বলে তুরার হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজ এর দিকে। রুহি সিফাতকেও খেয়াল করেনি, আবার তোরাও কিছু বলার সুযোগ পেল না। তুরাকে টেনে নিয়ে যাওয়ার পানে কিছুক্ষণ হা করে চেয়ে রইল সিফাত। কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাতেই অতি পরিচিত চেহারা দেখে এক ফালি হাসল। তোকে কখন থেকে খুঁজছি, আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বল তো? ফারিনের কথায় সিফাত ভাবাবেগ ধারিত করে বলল, ও কিছু না। আচ্ছা ভাবির কি কোনো বোন আছে? সিফাতের কথায় ফারিন বেশ ভাবুক মুখ করে বলল, আমি তো জানি রাইমার একটাই ভাই আছে, আহান। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস যে? ও না কিছু না, চলো ফারুকই ওর বাবার সাথে আসছে, চল বলেই সিফাতের সাথে স্টেজের দিকে গেল। সন্ধ্যা গড়িয়েছে বেশ অনেকক্ষণ আগেই। নিকষ কালো আধারের ডুবন্ত ধরনীর এ নিত্যকর্মসূচিতে ইনসাফ মাহবুব এর বাড়ির পেছনেটা একেবারে জ্বলজ্বল করছে হরেক রঙের আলোতে। ফুল, মালা, ঝালর, মরিচবাতি সহ নানা রকম আলোতে একদম ঝিকিমিকি হয়ে আছে পরিবেশ। রাইমার হলুদ ছোঁয়ানোর পর্ব শুরু হতেই সকলে স্টেজের সামনে জড়ো হল। হলুদ ছোঁয়ানো শুরু করল রাইমার বাবা মা ইনসাফ আর রুবি। মেয়েকে হলুদ দিয়ে, মিষ্টি মুখে দিয়ে প্রাণ ভরে দোয়া করল দুজনে। বাবা মায়ের হলুদ ছোঁয়ানো হলে একে একে আমেনা খাতুন, মিনু, রাইমার চাচা চাচি ইউসুফ আর নাজ সাথে ফুফু ইলা সবাই কালক্রমে পরপর ছুঁয়ে দিল। এবার বাকিদের পালা। আসলেই আমেনা খাতুন বলল, আহান, এবার তুমি রাইমাকে হলুদ ছুঁয়ে দাও দাদুভাই। আবার আমি কেন দিদুন? থাক না, তোমরাই দাও। বেশ অনীহা ধরা গলায় বললেও আহানের কথাকে অগ্রাহ্য করে মিনু বলল, তা বললে তো হবে না, তুই ওর ভাই, ও তুই না দিল কি করে হবে? কোনো কথা না, বসো তুই। মিনুর করা আদেশে আহান আর দ্বিরুক্তি না করে রাইমার পাশে বসলেই মিনু আহানকে থামিয়ে বলল, দাঁড়া বাবু, এই যে তুমি বসো আহানের পাশে। আমি বেশ অবাক হয়ে বলল এক কোণায় দাঁড়িয়ে থাকা তুরা। মিনু ওকে উদ্দেশ্য করে আবারও বলল, হ্যাঁ অবশ্যই তুমি। বাবু যেমন রাইমার ভাই তুমিও তো ভাবি। এভাবে এক কোণায় থাকলে কি করে চলবে? বাবুর ওই পাশটাই বসো গিয়ে, দুজন একসাথেই হলুদ ছোঁয়াবে। মিনুর কথায় তুরাও দ্বিরুক্তি করার সাহস করল না। হাজারো অনিচ্ছা সত্ত্বেও চুপচাপ রাইমার অপর পাশে বসে মিনুর কথামতো একসাথেই হলুদ ছোঁয়াল দুজনে। রাইমা বাটি থেকে হলুদ নিয়ে তুরা আর আহানের গালে লাগাতেই আহান উঠে দাঁড়িয়ে বলল, ও ফাপি, কি করছিস? আই ডোন্ট লাইক টার্মেরিক। বিয়ের হলুদ ছোঁয়ান ভালো না তো? তোর মাঝে তো বিবাহিত টাইপ কোনো ভাইবোই নেই। বিবাহিত ভাইবো লাগবে না আমার, ডিসগাস্টিং। বলেই উঠে হনহন করে স্টেজ থেকে নেমে গেল আহান। আহান যেতেই তুরা ফিক করে হেসে দিল। এতক্ষণ বড় কষ্টে আটকে রেখেছিল। বেশ হয়েছে, গোমরামুখটারে আরো হলুদ মাখানো উচিত ছিল। রুহি আর তনু মিলে বসে রাইমার সাথে সেলফি তুলছিল। এমন সময় ইউসুফ মাহমুদ এসে বললেন, তোমাদের হলো গো। বরের বাড়ির লোকেরাও তো অপেক্ষা করছে। ইউসুফ মাহমুদ এর কথা শুনে নিজেদের হট্টগোল থামিয়ে তাকাতেই দেখল তার পাশেই মারুফ চৌধুরী, একটা অল্প বয়সী মেয়ে। তার পাশেই দাঁড়িয়ে আরেকটা লোক যার কোলে বছর দুয়েকের একটা বাচ্চা।
আর সিফাত নামের ছেলেটা। কৌতূহলে তুরার কপালের ভাঁজ আরো গাঢ় হওয়ার আগেই ইউসুফ পরিচয় করিয়ে দিয়ে বলল, মারুফ চৌধুরীকে তো নিশ্চয় চেনো, ইমানের চাচা, আর এ হলো ফারিন, ইমানের বোন আর পাশে দাঁড়ান। থাক না আঙ্কেল, আমরা নিজেরাই গ্রেটিং করে নিব। আর এদের সাথেই তো হবে আসল পরিচয়, আফটার অল ইমানের শালাশালি বলে কথা। বাচ্চা কোলে থাকা ভদ্রলোকটা ইউসুফকে থামিয়ে বলল। মেয়েটি এগিয়ে এসে রাইমার পাশে বসে বলল, আমায় চিনতে পেরেছ? আমি ইমানের বড় বোন ফারিন। জি আপু, আমি চিনতে পেরেছি। রাইমার কথার সাথে সাথে ফারিনের স্বামী এসে পাশে বসে বলল, তাহলে তো আমাকে আরো আগে চেনা উচিত। আমি তোমাদের একমাত্র দুলাভাই, আর এটা আমাদের মেয়ে ফারু। ফারিন আর তার স্বামী ইমতিয়াজ কিছুক্ষণ রাইমা সহ বাকিদের সাথেও কথা বলে পরিচিত হয়ে নিল। রাইমার গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে ওর জন্য আনা গিফটগুলো একে একে সব হাতে দিল। ওরা উঠতেই মারুফ চৌধুরী এসে রাইমার জন্যে আনা গিফটগুলো রাখতেই পেছনে থেকে আরও একটা কণ্ঠের কথা শোনা গেল, ভাবি স্মাইল প্লিজ। রাইমা তাকাতেই ফট করে একটা ছবি তুলে নিল সিফাত, মুখের হাসি আরও প্রসারিত করে এগিয়ে এসে বলল, ভাবি, আই এম ইউর ওয়ান অ্যান্ড অনলি দেবর, সিফাত। আপনার সাথে আমার আজই প্রথম পরিচয়। পরিচয় প্রথম হলেও আমি কিন্তু তোমাকে চিনি সিফাত, তাই না? বলেই একটা শয়তানি হাসি দিল সিফাত। রাইমাও উত্তর সুলভ হাসি দিল। ফারিন এসে বেশ অনেকক্ষণ গল্প করল সবার সাথে। ওরা যাওয়ার জন্য উদ্যত হলে জায়মা, তনু, রুহি ওরা আবারও হলুদ মাখামাখি শুরু করল, তুরার মুখে অনেক বেশি মেখে যাওয়ার ওসরে আসল ভিড় ঠেলে। চোখের মধ্যেও কিছু একটা পড়েছে হয়তো, তাকাতে পারছে না। চোখ বন্ধ রেখেই কয়েকবার ডাকল রুহি আর তনুকে। ওদের উত্তর না পেয়ে জায়মাকে ডাকলে তার থেকেও উত্তর আসল না। সবাই হলুদ নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। তুরা এক চোখ কোনো মতে খুলে ঝাপসা ঝাপসা দৃষ্টিতে এগিয়ে যেতে লাগলে তখনই সিফাত এসে বলল, তুরা, অ্যানি প্রবলেম? তুরা চোখ খুলে তাকানোর চেষ্টা করলেও জ্বলনের জন্য খুলতে পারল না। আরেক চোখে হালকা ঝাপসা দৃশ্যমান হলো সিফাতের চেহারাটা। আপনি কি একটু ওদের কাউকে ডেকে দিতে পারবেন প্লিজ? আমার চোখে হলুদ ঢুকেছে, মনে হয় খুব জ্বলছে। আচ্ছা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি বলে এগোতে নিলেও তুরা অন্ধকারে কিছু একটার সাথে গুথা লেগে ছোট্ট আর্তনাদ করে উঠল। সিফাত এগিয়ে এসে বলল, তুরা ঠিক আছো? কোথায় লেগেছে? আমি ঠিক আছি। আপনি ওদেরকে তাড়াতাড়ি ডেকে দিন প্লিজ, আমার চোখ খুব জ্বলছে। তুরার কথায় সিফাত এদিক ওদিক তাকালে পাশেই টেবিলের উপরে একটা পানির বোতল দেখে ছুটে গিয়ে সেটা এনে তুরাকে বলল, আমি পানি এনেছি, তুমি চোখে মুখে দাও। তুরা হাত পাতলে সিফাত বোতল খুলে পানি দিল। কয়েকবার চোখে মুখে ঝাপটা দেওয়ায় জ্বলনটা কমে আসে তুরার। টিপ টিপ করে চোখ খুলে তাকালে সিফাতের বিচলিত চেহারাটা স্পষ্ট হল। এখন বেটার ফিল করছো? সিফাতের কথায় তুরা মৃদু ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। সিফাত তুরার গালের দিকে ইশারা করে কিছু একটা দেখালো। তুরা কিছু বুঝতে না পারলে সিফাত হাত দিয়ে থামিয়ে পানির বোতলটা রেখে পকেটে থেকে টিস্যু বের করে তুরার মুখে লেগে থাকা হলুদটা মুছে দিয়ে বলল, নাও পারফেক্ট। আরে বিহান, আমাকে নিয়ে যাচ্ছিস কোথায়? চুপ করে থাক, গেলেই দেখতে পাবি।
হলুদ ছোঁয়ান পর্ব শেষ হতেই ফারিন মারুফ চৌধুরী সহ বাকিরা বিদায় নিতেই বিহান রাইমাকে নিয়ে এসেছে বাগানের দিকটায়। এই অন্ধকারে বাগানে কেন নিয়ে আসল বিহান রাইমা এটাই বুঝতে পারছে না। বাগানের এক কোনায় রাইমাকে দাঁড় করিয়ে বিহান বলল, তুই এখানে দাঁড়া, আমি আসছি। বলেই রাইমাকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। এখন এই অন্ধকারে রাইমা একা কি করবে? এই বিহানটা কি পাগল হয়ে গেছে? মিনিট খানেক দাঁড়িয়ে থেকে রাইমা বিরক্ত হয়ে চলে যেতে নিলেই পেছনে থেকে হাতে টান পড়ল। পেছনে ফিরে তাকানোর আগেই কেউ এক টানে বুকের মাঝে ফেলল রাইমাকে। আকস্মিক আক্রমণে হতবাক হয়ে রাইমা কিছু বুঝার আগেই চেপে ধরল আগন্তুক। ভয়ে রাইমার হাত পায়ে কম্পন ধরেছে। বাকরুদ্ধ হয়ে সরে আসতে নিলেই আরও চেপে ধরে ফিসফিসিয়ে বলল, উহু, সরে কেন যাচ্ছ রাই? 2 বছরের তৃষ্ণার্ত, 2 মিনিট তো বুকে থাকো। অন্ধকার বাগানে টিমটিম আলো আসছে বাইরে থেকে, তার মাঝে আকস্মিক কারো ঝাপটে ধরায় রাইমা ভয় পেলেও হৃদয় শীতলকারী ভরাট কণ্ঠস্বরে এক মুহূর্তের জন্য থমকে গেল রাইমা। জমে বরফ হয়ে গেছে সারা শরীর। তার ভালোবাসা, তার এতদিনের অপেক্ষা, যার সাথে আজ রাত বাদে কাল বিয়ে, তাকে কি না রাইমা এখনো স্বচক্ষে দেখতে পারেনি। 2 বছর কি কম? এতদিনে আসার সময় হল। নিগুড় অভিমানে কপোল ভিজে গেল রাইমার। এতক্ষণে আসার সময় হল। বলবে না সে কথা। ফট করে এক ধাক্কা দিয়ে ইমানকে সরিয়ে চলে আসতে নিলে আবারও ইমান ওকে আটকে পেছনে থেকে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রেখে বলল, খুব অভিমান হয়েছে রাই পাখি। আমি সরি তো। অনেক চেষ্টা করেছি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে কোনোভাবেই আসার সুযোগ হয়নি। রাইমা কোনো উত্তরহীনা নিঃশব্দে কেঁদে ভাসাচ্ছে। ইমান জানে তার প্রেয়সীর এ অভিমান কি করে ভাঙাতে হয়, পেছনে থেকে ছেড়ে দিয়ে বলল, আমি তোমার জন্যেই এসেছি রাই। এতদিন বাদে এসে কেমন চোরের মতো লুকিয়ে শালাকে হাত করে তোমায় দেখতে এসেছি, আর তুমি এমন চুপ করে আছো। রাইমা তবুও নিশ্চুপ, শুধু ফুপিয়ে কাদার শব্দটাই কানে আসছে। ইমান রাইমার আরেকটু কাছে এসে বলল, একবার জড়িয়ে ধরবে না রাই? চলে যাব। ইমান তার কথা শেষ করার সাথে সাথে রাইমা পেছনে ঘুরে ঝাপটে ধরল ইমানকে, বুকে মুখ গুজে সশব্দে কেঁদে দিল। ইমান মুচকি হেসে ওকে আর নিবিড়ভাবে জড়িয়ে নিল। অবশেষে তাদের এতদিনের অপেক্ষা ভালোবাসা পরিপূর্ণতা পাবে। বুকের ভেতরে হৃদয় শীতলীকরণ অনুভূতিদের খেলা শুরু হয়েছে। শান্তি লাগছে। গাল আরো প্রসারিত করে নিবিড় বন্ধনে জড়িয়ে রাখল রাইমাকে। আপনি কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। তুরার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আহান গটগট করে হেঁটে টেনে নিয়ে যাচ্ছে তুরার হাত ধরে। গালের হলুদ ধুতে ঘরে গেছিল আহান। মুখ ধুয়ে বেরিয়ে স্টেজের দিকে আসতেই এক পাশে দাঁড়িয়ে সিফাতকে তুরার গালে হাত দিতে দেখেই মাথায় খুন চড়ে গেছে আহানের। রক্তচক্ষু নিয়ে এগিয়ে গিয়ে তুরাকে কিছু বলতে না দিয়েই হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর নিয়ে এসেছে। আমার লাগছে, ছাড়ুন আমাকে। টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আহান। ঘরের মধ্যে এসে তুরাকে ছেড়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল। ঘাড় ঘুরিয়ে তাকালো তুরার দিকে। তুরা আহানের ধরা জায়গায় হাত দিয়ে দেখল লাল হয়ে গেছে। ব্যথায় চোখে পানি এসে গেছে তার। আহানের চোখের দিকে তাকাতেই তুরার শরীর জমে এলো। নাকের পাটা লাল হয়ে গেছে,
কপালের রগগুলো ফুলে স্পষ্ট দৃশ্যমান, কপাল বেয়ে দুফোঁটা ঘাম টপকে পড়ল, গলার শিরার সাথে কম্পমান কণ্ঠনালীর উঠানামা সবটা পরখ করে তুরা তাকালো আহানের ক্রুদ্ধ অগ্নিশর্মা হওয়া চোখে। শুকনো ঢক গিলে আমতা আমতা করে বলল, আপনি আমাকে এভাবে কেন আনলেন ওখানে? পুরোটা শেষ করার আগেই আহান ঝড়ের বেগে এসে তুরাকে দেওয়ালের সাথে চেপে ধরল। দুহাত তুরার হাতে চেপে দেওয়ালের সাথে মিশিয়ে ধরে বলল, ওখানে কি করছিলে তুমি, কি করছিলে? হ্যাঁ, ওই ছেলের সাহস কি করে হলো তোমাকে স্পর্শ করার? তোমাকে বলেছি না দূরে দূরে থাকতে, তবুও সাহস কি করে হলো তোমার? চুপ করে আছো কেন? অ্যান্সার মি ড্যাম ইট। আহানের ভীষণ রাগে কণ্ঠস্বরে বজ্রপাতের মতো কেঁপে উঠল তুরা। আজ বোঝা চোখ তুলে তাকালো আহানের রাগে টলমল হওয়া চোখে। সারা শরীরে রাগের রীতিমতো কম্পন ধরেছে আহানের, সেই সাথে চেপে ধরে রাখা তুরার কণ্ঠনালীতে সব শব্দ আটকে গেছে, মুখ খুলে কিছু বলার ন্যূনতম প্রচেষ্টাও অপব্যয়িত। তুরার নিরুত্তর থাকা আহানের রাগে আগুনে ঘি ঢালার মতো প্রতিক্রিয়া দিল। তুরাকে ছেড়ে দিয়ে পাশে থাকা কাঁচের জগটা এক আছাড়ে ছুঁড়ে ফেলল, কাঁচ ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল তুরা, দুহাত কানে চেপে ধরে কেঁদে দিল। আহান আবারও তুরার কাছে এসে দাঁড়ায়, দুজনের মাঝে এক সূচ সমান ব্যবধান নেই। রাগে উত্তপ্ত হওয়া আহানের শরীরে তুরার শরীর লাগতেই ঝংকার তুলল সারা বদনে। আহান তুরার মুখের একদম কাছাকাছি মুখ এনে হিসহিসিয়ে বলল, আম ওয়ার্নিং ইউ ফর দ্য ভেরি লাস্ট টাইম, ফার্দার যদি তোমার আশেপাশেও কোনো ছেলে দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথার সাথে উষ্ণ গরম শ্বাস তুরার সারা মুখে আছড়ে পড়ল, কাপা কাপা ঠোঁটে কিছু বলতে যাবে তার আগেই আহান ওকে ছেড়ে পা বাড়াতে নিলে পেছনে থেকে আহানের হাত ধরে বলল, আমার কথাটা শুনুন। আমি। তার আগেই আহান এক ধাক্কায় তুরাকে ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। আহানের যাওয়ার পানে চেয়ে তুরা সশব্দে কেঁদে দিল, উঠে দাঁড়িয়ে আবারও পা বাড়াতে নিলে পায়ের নিচে জগের ধ্বংসাবশেষ কাঁচের টুকরো বিঁধে ঢুকে গেল। মৃদু চিৎকার করে আর্তনাদ করে উঠল তুরা, একই ভাবি, তোমার পায়ে কি হয়েছে? বলেই ছুটে তুরার কাছে আসল। তুরা এখনো মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ ধরে তুরাকে না দেখতে পেয়ে রুহি ডাকতে এসেছিল ওকে। ঘরে ঢুকতেই দেখল তুরা মেঝেতে বসে আছে, আর পা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখি, পাটা তো অনেকখানি কেটে গেছে। ভাবি, কি করে হলো এসব? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি। একদমে কথাগুলো বলে উঠতে নিলেই তুরা রুহির হাত ধরে বলল, থাক রুহি, সবাই ভীষণ ব্যস্ত, এসবের মাঝে এই কথা বলে বিব্রত করার দরকার নেই। রাইমা আপু শুনলেই ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু এভাবে তো তোমাকে থাকতে দিতে পারবো না ভাবি, অনেক রক্ত বেরোচ্ছে। রুহির কথায় তুরা খানিক দম নিল। পায়ের তিরতির করে বাহিত রক্ত আর সূক্ষ্ম কাঁচের আঘাতে ভীষণ জ্বালা পোড়া ধরেছে। ঠোঁট কামড়ে ব্যথা দমন করে রুহিকে হাতের ইশারায় সামনের টেবিল দেখিয়ে বলল, ওই ড্রয়ারে ফার্স্ট এইড বক্স আছে, ওটা আনো। তুরার কথামতো রুহি ড্রয়ার থেকে বক্স বের করে এনে তুরার সামনে বসল। বক্স থেকে তুলা বের করে স্যাভলনে লাগিয়ে ক্ষত স্থানে ধরল। লিকুইডের কড়া গন্ধ আর ঠান্ডা স্পর্শে ভীষণ জ্বলন ধরল তুরার ক্ষতস্থানে। তবুও নিঃশব্দে ঠোঁট কামড়ে চুপচাপ বসে রইল। রুহি বেশ সময় নিয়ে ক্ষতস্থানে স্যাভলন চেপে ড্রেসিং করে অ্যান্টিসেপটিক লাগিয়ে শুভ্র পাতলা কাপড়ের আস্তরণে ব্যান্ডেজ করে দিল। আমাকে একটু উঠিয়ে দাও তো। তুরার কথামতো ওর হাত ধরে রুহি উঠিয়ে দাঁড় করাল তুরাকে।
শাড়ির আঁচল আর পায়ের দিকে পারে অনেকখানি রক্ত লেগে গেছে, এ অবস্থায় বাইরেও যেতে পারবে না। রুহির সাহায্য পরনের শাড়িটা পাল্টে একটা কুর্তি আর লং স্কার্ট পরে নিল। স্কার্টটা লং হওয়ায় পায়ের ব্যান্ডেজটাও বোঝা যাবে না। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে বেশ অনেকক্ষণ আগে। রাইমাকে সবাই মিলে মাথায় পানি ঢেলে ঘরে এনেছে। মেহমানরা খাওয়ার পর্ব চুকিয়ে একে একে চলে গেছে। এখন রাইমার মেহেন্দির অনুষ্ঠান। রাইমাকে এনে স্টেজে বসিয়ে ওর চারপাশে ঘিরে বসল মেয়েরা। রাইমার পরনের হলুদ শাড়ি পাল্টে সবুজ রঙের একটা জামদানি আর হালকা গয়না পরিয়ে সাজিয়েছে। আরমান সাউন্ড বক্সে গান বাজাচ্ছে মেন্ডি হাইন রাচান ওয়ালি হাচন মিন জেরি লালি। রুহি তুরাকে ধরে নিয়ে বসাল সবার মাঝে। একে একে আরমান, জায়মা, তনু, বিহান, রুহি সকলে বসল। তুরা কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাচ্ছে। তুরাকে এভাবে বেচিন হয়ে কিছু খুঁজতে দেখে বিহান টুসকি মেরে বলল, এদিক ওদিক কি খুঁজো অল্প বউ? আমি তো আছি, বরকে কেন খুঁজতে হবে হানি? বিহানের কথায় তুরা না চাইতেও ফেক করে হেসে দিল। জায়মা আর রুহি উঠে নাচা শুরু করেছে, তার সাথে তনু আর আরমানও। আরমানকে ওরা ভিডিও করতে লাগিয়েছে, কিন্তু ও ক্যামেরা হাতে ভিডিও কম নাচছে বেশি। আরমানের উদ্ভট ভঙ্গিমায় নাচা দেখে তুরা হাহা করে হেসে উঠল। তনু নাচার মধ্যেই এগিয়ে এসে তুরাকে নাচার জন্য ডাকল। তুরা কয়েকবার না করলেও তনু তুরার হাত ধরে টেনে তুলতেই তুরা আহ করে আর্তনাদ করে উঠল। মুহূর্তেই নাচ গান থামিয়ে এগিয়ে আসল ওরা সবাই। ভাবি, কি হয়েছে? কি হলো তোমার? জায়মা এগিয়ে এসে বলল। তুরা উঠতে গিয়ে ক্ষতস্থানে চাপ লেগে প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে রইল। বিহান তুরার হাত ধরে পাশে বসিয়ে পায়ে হাত দিল। শুভ্র কাপড়ের ব্যান্ডেজটা চোখে পড়তেই তড়িঘড়ি করে রাইমা বলল, একই তুরা, পায়ে কি হয়েছে তোর? ব্যান্ডেজ কেন? রাইমার অস্থিরতা দেখে তুরা নিজেকে সামলে রাইমাকে উদ্দেশ্য করে বলল, আপু শান্ত হও, কিচ্ছু হয়নি। সামান্য একটু লেগেছে, চিন্তার কিছুই নেই। তনু তুরার সামনে বসে পায়ের ব্যান্ডেজটা ভালো করে দেখে বলল, ব্যান্ডেজটা দেখেই বোঝা যাচ্ছে অনেকখানি কেটেছে। এসব কখন হলো ভাবি, বলনি কেন তুমি? অনুষ্ঠানে রমরমা হওয়া এতক্ষণের পরিবেশটাতে মুহূর্তেই দুশ্চিন্তার ছাপ পড়ে গেল সকলের মুখে। তুরা মোটেও এমনটা চায়নি। এই জন্যেই তো বলতে চাইনি ওদের। তোমরা প্লিজ এত হাইপার হইও না, সামান্য কেটেছে আর আমি ওষুধ লাগিয়েছি তো। কিন্তু এতটা কাটলো কি করে ভাবি? আরমানের প্রশ্নে তুরা মুখটা কাচুমাচু করে বলল, আসলে আমার হাত থেকে কাচের জগটা পড়ে ভেঙে গেছিল। অসাবধানতা বশত হাঁটতে গিয়ে পায়ে বিঁধে গেছে। কি যে করিস তুরা, একটু সাবধানে চলবি না? কাঁচে কেটেছে, ব্যথাও হবে খুব। মা অথবা ফুফু শুনলে কত চিন্তা করবে। রাইমার কথায় তুরা ওর হাত ধরে বলল, তুমি প্লিজ মা কিংবা ফুফু আম্মাকে এসব বলো না, উনাদের শুধু শুধু চিন্তিত করতে চাই না আমি। এইটুকুই তো কেটেছে, ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ বলো না প্লিজ। তুরার এমন বাচ্চামো আবদারে রাইমা সামান্য হেসে বলল, আচ্ছা ঠিক আছে বলছি না, কিন্তু এবার থেকে সাবধানে থাকবি কিন্তু। আমার একমাত্র ভাবি তুই যদি পাকেটে বসে থাকিস তাহলে কি করে হবে বল তো? আচ্ছা আর এমন করব না। এখন তোমরা এমন মনমরা হয়ে বসে থেকো না তো প্লিজ।
তুরার কথায় আবারও সবাই নাচ গান শুরু করল। জাইমা আর রুহি মিলে রাইমার দুহাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর তনু আরমানের সাথে উড়াধুরা নাচ দিচ্ছে। জাইমার মেহেদি পরানো হলেই রুহি উঠে তুরার সামনে এসে বসে বলল, দেখি হাত দাও তো ভাবি, তোমার হাতেও মেহেদি পরাব। না না, আমি মেহেদি দিব না। থাক না। কোনো থাক না, কিসের থাক? রুহি ওকে জোর করে দিয়ে দিত। রাইমার কথায় রুহি আরও উচ্ছ্বাস নিয়ে তুরার হাত ধরে মেহেদি দিতে লাগল। মেহেদি দেওয়া শেষে রুহি উঠে ওদের সাথে নাচতে গেলে তুরা নিজের হাতের দিকে তাকালো, এতক্ষণ খেয়াল করেনি বলে দুষ্টুমি করে রুহি হাতের একদম মাঝখানটায় আহানের নাম লিখে দিয়েছে। এক নজরে চেয়ে রইল মেহেদির টকটকে রঙে লিখা আহানের নামের দিকে। আহান, এই মানুষটা তো তার স্বামী, যার জন্য বাদবাঙ্গা পাখির মতো ডানা ঝাপটানো অনুভূতিরা ছেয়ে যাচ্ছে। তুরা ওদের সাথে হাসাহাসি করলেও তার চোখ জোড়া ত্রিশাতুর পথিকের মতো আশেপাশে ঘুরে খুঁজে চলেছে একটি চেহারা, বারবার অবাধ্য নেত্রযুগল একই আনন্দ দেখবার জন্য আকুল হচ্ছে। তবুও মানুষটার পাষাণ মন যেন এক বিন্দু গলে না, যার পাহাড় সমান গুড় ব্যক্তিত্ব একটু বেশি কঠিন। তুরার পেলব অনুভূতিগুলোকে বারবার মুষড়ে দেয়, বারবার যার ক্রোধের আনলে তুরার মোমের মতো মনের অনুভূতিগুলো উবে গেলেও বেহায়া মনের জিরিজিরি আবেগেরা না চাওয়া বৃষ্টির মতোই বারবার ফিরে আসে, বাড়িধারায় সিক্ত করে বিয়োগান্তক পরিণতি। সন্তর্পণে ধাক্কা দিয়ে দরজাটা খুলল আহান। ঠেলে নিঃশব্দে ভেতরে ঢুকল। ক্লান্ত জীর্ণ দৃষ্টিতে তাকালো ডিমলাইটের আলোতেও স্পষ্ট বিছানাতে ঘুমে বুঁদ হয়ে থাকা চেহারার পানে। মন্থর গতিতে এগিয়ে গেল বিছানায় শুয়ে থাকা তুরার দিকে। হাঁটু গেড়ে বসল তুরার সম্মুখ বরাবর। নিষ্পলক অবলোকন করল তুরাকে খানিকটা সময়। এক হাত বাড়িয়ে চোখে মুখে উপচে পড়ে থাকা চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দিল। হালকা নীল রঙের আলোতে মেদুর গাল আর ঘন নেত্রপল্লবের কম্পন স্পষ্ট। বেশ দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে থাকল তুরার আননে। কেন এমন লাগে? সে তো বিয়েটা মানে না, তবুও কেন মেয়েটাকে কারো পাশে একদম সহ্য হয় না? কেন ওর দিকে কেউ তাকালেও মাথায় খুন চড়ে যায়? কেন সে তো তাকে বউও মানে না? স্বামী স্ত্রীর পারস্পরিক প্রাকৃতিক সম্পর্কও তো নেই তাদের, তবুও কেন এই শক্ত মলাটে আবৃত মনটাতে প্রলয়ের ঝড় তোলে এই ছোট্ট চেহারাটা? কেন ইদানিং এই নির্দিষ্ট মানুষটাকে ঘিরে তার যান্ত্রিক অনুভূতিগুলো নিমজ্জিত হয় ভাবনার নিরালোকে? তার টগবগে মেজাজ অনুভূতিকে শৈথিল্য করতে যেন এই এক ফালি চেহারায় যথেষ্ট। কেন লাগে এমন? কেন ইদানিং তুরাকে ঘিরে আবির্ভূত হওয়া পুঞ্জীভূত হওয়া অনুভূতির মেঘগুলো যেন আহানের রক্তিমা আকাশের হরিদ্রাব সূর্যকে ডুবি ডুবি করিয়েছে? ভাবনার মাঝেই চোখ গেল মেহেদি রাঙা তুরার হাতের দিকে, যার উপর পৃষ্ঠে বড় বড় অক্ষরে আহান শব্দটি লিখা। আনমনেই মুচকি হাসল আহান। পরক্ষণেই মনে হলো নামটা তো তারই, কিন্তু তুরার হাতে লিখা নামে তো তার কোনো প্রভাব বা অধিকার নেই। তুরা তো নিজের স্বামীর নাম লিখেছে নিজ হাতে, যে স্বামীর উপর তার পূর্ণ হক আছে, অধিকার আছে। আবছা আলোর ঘরটা জুড়ে নিদারুণ নীরবতা। তুরার নিঃশ্বাসের শব্দ আহানের কানে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। দ্বিধাদ্বন্দ্বিত হাত এগিয়ে বাড়াল তুরার দিকে, ছুঁয়ে দিল রেশমের মতো নরম কপল আর কম্পমান অধর যুগল। তড়িৎ ইস্ত কেঁপে উঠল আহান, ঘামে লিপ্ত শরীরটাতেও রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শিহরণ। তৈলাক্ত চেহারায় চিকচিকে নাক আর ঘুমের ঘোরে কামড়ে রাখা ঠোঁট দেখে হঠাৎই আহানের মতো নিষিদ্ধ ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে উঠল, দপ দপ করে উঠল শিরা উপশিরায় প্রবল জোয়ার বয়ে গেল।
দ্রুত চোখ বন্ধ করে ফেলল, নিজেকেই নিজের ধিক্কার দিতে ইচ্ছে করল আহানের। তার প্রখর ব্যক্তিত্বে যেন কলঙ্ক লেগে যাচ্ছে, মনের বেহায়াপনা বেড়েই চলেছে দিন দিন। স্বচ্ছ চরিত্রের প্রতিচ্ছবি ধূলিসাৎ করে বক্ষপিঞ্জরের অবাধ অনুভূতিরা তাকে ব্যাপক বিড়ম্বনায় ফেলছে ইদানিং। পায়ের ঠান্ডা শীতল স্পর্শ পেয়ে ঘুম হালকা হয়ে এলো তুরার। স্পর্শটা গাঢ় থেকে গাঢ়তর হতেই পায়ের গোড়ালির দিকটাতে তরতর করে জ্বলন ধরল। চোখ খুলে উঠে বসল তুরা, পা টান দিতে নিলেই তালুতে রাখা বলিষ্ঠ হাতের স্পর্শ আরও শক্ত করে চেপে ধরে আহান বলল, একদম নড়াচড়া করবে না, ওষুধ লাগাতে দাও। ভরাট কণ্ঠস্বরের অতিমাত্রায় শীতলতায় তুরা জমে গেল। আকস্মিক ঘুম ভাঙায় ঘোরের মধ্যে থাকলেও আবছা আলোতে সামনে বসে থাকা আহানকে দেখে তা তড়িৎ গতিতে সরে তার জায়গায় ছেয়ে গেল একরাশ অস্থিরতা, সাথে একীভূত হল নাম না জানা অভিমানের পাহাড়। এতক্ষণ কোথায় ছিল লোকটা? যখন ফেলে চলে গেল তখন চিন্তা হয়নি, এখন কেন এসেছে? লাগবে না ওষুধ লাগানো? ফট করে পা সরিয়ে নিল তুরা। আহান বিরক্তি নিয়ে তুরার পানে চেয়ে বলল, পা সরাচ্ছ কেন? আজব, দেখছ না ব্যান্ডেজটা লাগাচ্ছি? বলে আবারও পা টেনে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলে তুরা পা টেনে গুটিয়ে নিল। আহানের ক্রূর দৃষ্টিকে অগ্রাহ্য করে অন্যদিকে ঘুরে রইল। আহান চোখ বাঁকিয়ে তুরার দিকে তাকাল। ওর কার্যকলাপ শান্ত চোখে খানিক অবলোকন করে কণ্ঠস্বরের খাদ বহাল রেখেই বলল, কি সমস্যা? ব্যান্ডেজটা করতে দিচ্ছ না কেন তুমি? লাগবে না। অন্যদিকে তাকিয়েই বলল তুরা। আহান জড়ো করা ভ্রু যুগল প্রসারিত করল, তুরার দিকে একবার চেয়েই পায়ের কাছ থেকে উঠে এগিয়ে এসে একদম কাছ ঘেঁষে বসল। কি হয়েছে? এদিকে ঘোরো। কিছু না। গাল ফুলিয়েই বলল তুরা। তুরার এমন কপট রাগ আর অভিমান দেখে আহান বেশ বিব্রত বোধ করল। তুরা গালে হাত দিয়ে মুখ তার দিকে ঘুরিয়ে বলল, ওদিকে কেন ঘুরেছ? কিছু না, ঘুমাবো আমি। বলেই তুরা থপ করে শুয়ে পড়ল। আহান এবার বেশ ক্রুদ্ধ হল। মেয়েটা তাকে ইগনোর করল, আবার ব্যান্ডেজও করতে দিলও না। তখন তো শুধু শুধু বকেনি, কেন হাত দিল ছেলেটা ওর গালে? তা না হলে তো সে এত রাগ করত না, আর নাই বা এত কিছু হতো। তুরা, এদিকে ফেরো। তবুও কোনো রাগ করল না তুরা, ঠাই শুয়ে রইল ওপাশ করে। আহান এবার এক ঝটকায় তুরাকে টেনে নিজের দিকে ফেরাল। দুই হাত তুরার দুপাশে দিয়ে ঝুঁকে বলল, এদিক ফিরতে বলিনি? কথা কানে যায় না? ব্যান্ডেজটা কেন করতে দিচ্ছ না? একে তো অভিমানে বুক ভার হয়ে আছে, তার উপর আহানের এমন কাট কাট কথায় তুরার সব বাঁধ ভেঙে গেল। ধরে আসা গলায় বলল, কেন ঘুরব? কার দিকে ঘুরব? লাগবে না আমার ব্যান্ডেজ, যখন কেটেছিল তখন তো দেখতে আসেননি, এখন কি দরকার? লাগবে না কারো দয়া আমার। কথার সাথে দুচোখ ছাপিয়ে অশ্রুজল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। তুরার নিজের উপরই রাগ হল, কেন সে কাঁদল? কাঁদতে চায়নি তো, এমন পাষাণ মনের মানুষের সামনে সে কিছুতেই আর কাঁদতে চায়নি। কিছুতেই লোকটার সাথে কথা বলবে না। আবারও অন্যদিকে ফিরতে গেলে আহান ওর দু বাহু চেপে ধরে বলল, আমি দয়া দেখাচ্ছি? দয়া না তো কি, আমি কে যে আমার জন্য চিন্তা হবে? বউ তো মানেন না, তবুও ঘরে থাকতে দিয়েছেন, এটাই অনেক। আমার কারো দয়া আর লাগবে না, আমি একা। চুপ। একদম ফালতু বকবে না, বেশি কথা শিখেছ তুমি। কি যা তা বলছ?
একটা কথা কান খুলে শুনে রাখো, দয়া হোক আর মায়া, অধিকার হোক আর অনাধিকার, চর্চা সবটাই আমি করব, শুধুমাত্র এই আহানই করবে। যদি কোনো ছেলে ভুলেও ছোঁয়ার চেষ্টা করে তো মেরে ফেলব। কেন? আমি তো জাতা, স্টুপিড, ফালতু, তাহলে যা খুশি করি না কেন। শাট আপ, আরেকটা কথা বললে ঠ্যাং খোঁড়া করে দেব। দেখি এদিকে আসো তো। বলে তুরাকে এক হাতে আগলে ধরে উঠে বসালো। এক হাতে তুরার দু চোখের পানি মুছে দিয়ে পা টান করে আধ সম্পূর্ণ করা ব্যান্ডেজটা ভালো করে লাগিয়ে দিল। তুরা নাক টেনে ভেজা ভেজা দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান তুরার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়ে গেল। তুরাকে আহান এক হাতে নিজের বুকেই চেপে রেখেছে, যার দরুন দুজনের মধ্যবর্তী দূরত্ব নিতান্তই কেট পরিমাণ। আহানের উষ্ণ শ্বাস আর গায়ের পুরুষালী ঘ্রাণ দুটোই ভীষণ কড়াভাবে ভেদ করছে তুরার নাসারন্ধ্র। তুরার অপলক চেয়ে থাকার মাঝেই আহান তর্জনী উঠিয়ে মুখে লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে শুইয়ে দিল তুরাকে। এক হাত তুরার পিঠের নিচে দিয়ে আরেক হাত পাশে রেখে ঝুঁকেই রইল ওর মুখের উপর, বিরতিহীন অপলক চেয়ে আলতো হাতে স্পর্শ করল তুরার গাল। একটু আগেও কেমন বাচ্চাদের মতো করে কাঁদছিল মেয়েটা। কান্নার দাপটে লাল হয়ে যাওয়া নাক, গাল, কান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল আহান। নজর গিয়ে ঠেকল তুরার ফুলিয়ে রাখা ওষ্ঠের খুব গভীরে, দৃষ্টি সরাতে অক্ষম হল আহান। আবারও একইভাবে অনুভূতিগুলো বাদছাড়া হলো। স্ব গণ্ডিতে আগলে রাখা তীব্র বাসনাগুলো মাথা চাড়া দিয়ে উঠতেই ওঠাপড়া চাহিদাগুলো তাকে গ্রাস করে ফেলেছে, কিন্তু তুরার দিকে চোখ যেতেই দেখল ঘুমন্ত তুরার মায়াবী মুখখানায়। এইটুকু সময়ে মেয়েটা ঘুমিয়েও গেছে। ঘুমন্ত চেহারা দেখে অদ্ভুত নিগুড়তম মায়া চেপে ধরল আহানকে, আদুরে ওষ্ঠদয় আর ছোঁয়া হল না। নিজেকে বহু কষ্টে সংযত করল আহান, রৈশয়ে তপ্ত নিঃশ্বাসের সাথে নিজের অবাধ্য বাসনাকেও ঝেড়ে ফেলল। ইনসাফ মাহবুব বাড়িতে আজ বিয়ের আমেজ, রাইমা আর ইমানের বিয়ে। মাহবুব বাড়িতে বিয়ের আয়োজনে রমরমা, সকাল থেকে সবাই যার যার কাজে ব্যস্ত। কারো দুদণ্ড বসার জো নেই, এসবের মাঝেও তুরা ঠাই বিছানায় দুপা ভাঁজ করে বসে আছে। নিচে যাওয়া তো দূর, মাটিতে পা রাখাও নিষেধ। নিষেধাজ্ঞাটা অবশ্যই তার গণ্যমান্য বজ্জাত বরটাই দিয়েছে। সবাই কত কত কাজ করছে, অথচ তুরা একা ঘরের মধ্যে বসে আছে। বিরক্তি আর আলসেমিতে তুরার ঝিম ধরে আসছে। এভাবে বসে থাকতে কার ভাল লাগে? একটুই তো কেটেছে, এ নিয়ে এমন 7 দফা জারি করার কি আছে? লোকটাকে তো আর সাধে বজ্জাত বলে না তুরা। সকাল বেলা উঠে ব্যথাযুক্ত পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে বেরতেই আহানের ঝাড়ি শুনতে হয়েছে, সে নাকি সব কিছুতেই পাকনামি করে। আরে তো সকালে উঠে ফ্রেশ হতে হবে, এটাকে পাকনামির কি আছে? আজব। তুরা কিছু বলতে নিবে তার আগেই দু ধমকে ওকে বসিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে আহান, আর যাওয়ার আগে বারবার বলে গেছে বিছানা থেকে যেন না নামে। এখন বাড়িতেই বিয়ে, আজ সবার কাজের দম ফেলার সুযোগ নেই, আর সে কি না বসে বসে ঝিমুবে। আহান বের হওয়ার মিনিট খানেকের মধ্যেই রুবি আর মিনু ফুফু এসেছিল। রুবি অল্প কিছু বললেও মিনু ফুফু আচ্ছা মতো বকেছে তুরাকে। এত বড় একটা ঘটনা ঘটল আর সে কি না কাউকে জানানোর প্রয়োজন মনে করল না। অসাবধানতা বশত আরও বড় কিছুও তো হতে পারত। একা একাই বসে বিড়বিড়াচ্ছে তুরা, মনে মনে আহানকে 1000 বার ভৎসনা করছে। সব দোষ লোকটার। কে বলেছিল মা আর ফুফুকে বলতে?
এভাবে বসে থাকতে কার ভাল লাগে। পাটা সামান্য ঘুরিয়ে ক্ষত স্থানটা পরখ করে দেখল তুরা। একেবারেও ভুল বলেনি আহান। কালকের তুলনায় আজকে ব্যথাটা অনেকটাই বেড়েছে। কাটা স্থানটা গোড়ালি হওয়ায় পাও ফেললে যন্ত্রণায় টনটন করছে। বসে থেকে থেকে গলা শুকিয়ে এলো তুরার। পাশের টেবিলেই পানির জগটা রাখা। এক হাত বাড়িয়ে নিতে গেলেও খানিকটা দূরে হওয়ায় নাগাল পেল না। এক পা নামিয়ে হাতে ভর দিয়ে উঠতে নিলেই দরজার সামনে আহানকে আসতে দেখে ধপ করে আগের জায়গায় বসে পড়ল। আহান কতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢুকতে তুরার দিকে লক্ষ্য করলে ওকে অপ্রস্তুতভাবে বসে থাকতে দেখে আর চোখে তাকাল। আহানকে তাকাতে দেখে তুরা মেকি একটা হাসি দিল। আহান মিষ্টির প্যাকেটগুলো রাখতে রাখতে বলল, এভাবে বাদরের মতো দাঁত কেলাচ্ছ কেন? মুহূর্তেই তুরার মেকি হাসি দেওয়া মুখখানা চুপসে গেল। কত বড় বজ্জাত হলে এভাবে অপমান করতে পারে ভাবা যায়। চোখের সামনে আস্ত উগান্ডা, আসলে তো বাদরের মতো দাঁত কেলাবি। বিড়বিড়িয়ে বলল তুরা। আহান প্যাকেটগুলো সাজিয়ে রেখে তুরার দিকে ফিরে তাকাল। দু হাত মাজায় রেখে বলল, এসব বাদরামি বাদ দাও। এসে থেকে একটার পর একটা অঘটন ঘটিয়েই যাচ্ছ। তোমার সাথে থাকলে কোনোদিন আমাকেই তুমি স্বর্গবাসী করে দিবে। তুরার আহানের কথার ভ্রু কুচকালেও পরমুহূর্তেই মেকি হেসে ভঙ্গিমা করে বলল, ও গো, আপনি এমন অশুভ কথা মুখেও আনবেন না গো। আপনি স্বর্গে গেলে আমার কি হবে? তুরার এমন মাত্রাতিরিক্ত নাটকীয় ভঙ্গিতে কথা বলা দেখে আহান মুহূর্তেই নাক কুঁচকে বলল, হোয়াট, কি যা তা বলছো তুমি স্টুপিড? সে আমি স্টুপিড হই আর সে স্টুপিড হোক, আমি তো আপনাকেই স্বামী মানি গো। আপনি স্বর্গবাসী হলে যে এই ধরনীতেই আমাকে আরেকটা স্বামী দেখে বিয়ে দিয়ে দেবে, সে আমি কি করে মানব গো? শাট আপ, তুমি আসলেই একটা বাদর। বলেই হনহন করে বেরিয়ে গেল। আহানের যাওয়ার পানে তুরা হা করে চেয়ে থেকেই ও দৃষ্টির সীমানার বাইরে যেতেই পেট ধরে হাহা করে হেসে উঠল তুরা। পেটে খিল ধরার মতো হাসি পেয়েছিল তুরার আহানের বিব্রতকর চেহারাটা দেখে। আর যাই হোক, মাস্টার মশাইকে খেপানো কিন্তু তুড়ি বাজানোর চেয়েও সোজা। একা একাই বলে আবারও হাহা করে হেসে দিল তুরা। কি ব্যাপার, এভাবে একাই একাই হাসছে যে আমার ভাবিটা? কিসে এত হাসি পেল আমাকেও বলো, আমিও হাসি। মেয়েলি কণ্ঠ কর্ণগোচর হতেই হাসা থামিয়ে ফিরে তাকালো তুরা। রাইমা দরজা থেকে এগিয়ে এসে তুরার পাশে বসে আবারও বলল, কি নিয়ে এত হাসছিস রে তুরা? আহানকে দেখলাম মুখটা বাংলার 25 বানিয়ে হনহন করে বেরিয়ে গেল। সে তুমি মাস্টার মশাইকেই জিজ্ঞাসা করো না আপু। বলেই আবারও খিলখিল করে উঠল তুরা। হাসি যেন থামছেই না। মাস্টার মশাই? এটা তুই আহানকে বলিস নি তো? কেন বললে কি হবে গো ননদিনী? তুরা বেশ রসিকতা করে টুসকি মেরে বলল রাইমাকে। এই না না, তাইলে কিন্তু আহান ফায়ার হয়ে যাবে। এই মাস্টার মশাই ডাকটা ও একেবারেই পছন্দ করে না বললেই খেপে যাবে। তাহলে কিন্তু তোমার ভাইকে এটাই বলবো আমি। তুরা, তুই কিন্তু দিন দিন ভারী দুষ্টু হচ্ছিস। রাইমার কথার পৃষ্ঠে তুরা কিছু বলবে তার আগেই তনু আর রুহি হুড়মুড়িয়ে ঢুকল ঘরের ভেতর। এসেই রুহি রাইমার সামনে দাঁড়িয়ে বলল, এই তোমাকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসে ভাবির সাথে গল্প জুড়েছ। তাই তো। কয়টা বাজে দেখো তো, গোসল কখন করবে তুমি? পার্লার থেকে লোক এলো বলে।
তনু রাইমার হাত ধরে বলল। রাইমা উঠার বদলে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। উফ, এই বিয়ে করা এত ঝামেলা কেন বলতো? এত কাহিনী ভাল লাগছে না তো। রুহি রাইমার পাশে কাত হয়ে আধশোয়া হয়ে বলল। তাইলে তোমার হয়ে বিয়েটা আমি করে ফেলি কি বলো আপু? এমনেও বাড়ি থেকে বিয়ে টিয়ে দিচ্ছে না, তার উপর তোমার বরকে কিন্তু আমার হেব্বি পছন্দ হয়েছে। তাই না খুব শখ তোর বিয়ে করার? বলেই কান টেনে ধরল রাইমা। রুহি এক হাতে কান ছাড়িয়ে নিয়ে বলল। তুমি তো বললে বিয়ে করা ঝামেলা, তাই তো? তোদের দুটোকে পাঠালাম রাইকে ডেকে আনতে, আর তোরা কিনা বসে গল্প জুড়েছিস। মাঝবয়সী হাস্যোজ্জ্বল চেহারায় দাঁড়িয়ে দরজার সামনে নারী কণ্ঠ কর্ণগোচর হতেই উঠে বসল রাইমা আর রুহি। তনু সরে দাঁড়াতেই ঘরে প্রবেশ করল আহানের ফুফু ইলা বেগম। ও মা, আমি তো আপুকেই ডাকতে এসেছি। ওই তো বলছে এসব বিয়ের ঝামেলা নাকি ওর ভাল লাগছে না। বলি আমাকেই বিয়ে দিয়ে দাও না ইমান ভাইয়ের সাথে আপুর বদলে। চুপ কর, এই তোরা সবগুলো খুব বদমাশ হয়েছিস। যা শিগগির রাইকে নিয়ে যা, বেলা হয়ে যাচ্ছে তো। ইলার কথা মতো রুহি আর তনু রাইমাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই ইলা বেগম আবারও বলল। শোন, প্রেমা এসেছে ওর বাবার সাথে। প্রেমা নামটা শুনে তনু আর রুহির মুখ জুড়ে কালো আধার নেমে আসল। রাইমাও বেশ বিরক্ত বোধ করল বোধ হয় নামটা শুনেই। হোয়াট? ওই ন্যাকাটা আবার কেন এসেছে? এসব কেমন কথা? ও আসবে না কেন? ও তো তোদের বোনই হয়। প্লিজ মা, ওই ন্যাকাটার কথা বাদ দাও। এবার না জানি কি নাটক শুরু করে। বলেই তুরার দিকে এক পলক তাকালো তনু, তারপর আবারও ওরা বেরিয়ে গেল। ওরা বেরতেই ইলা বেগম তুরার পানে চেয়ে চমৎকার হাসি দিল। ইলা বেগম ও তার ভাই ইনসাফের মতোই নরম স্বভাবের। তুরার পাশে এসে বসে মমতাময়ী স্পর্শে মাথায় হাত রেখে বলল। পায়ের ব্যথা কমেছে মা? জি ফুফু আম্মা, কমেছে। ইস, কি মিষ্টি তুমি। এত সুন্দর করে তো রাই আর আহান ওর ডাকে না আমায়। প্রশংসার প্রত্যুত্তরে গাল এলে হাসল তুরা, পরক্ষণেই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। প্রেমা কে ফুফু আম্মা? ওরা এমন বিরক্ত কেন হচ্ছিল নাম শুনে? প্রেমা আহানের বাবার দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ে। সিলেটের বাড়িতে আমাদের পাশেই ওদের বাড়ি, তাই তোমার শ্বশুরের সাথে প্রেমার বাবা রায়হানের বেশ ভালো সম্পর্ক। ঠোঁট গোল করে ওহ বলে উত্তর দিল তুরা। পরক্ষণেই ইলার হাত ধরে বলল। ফুফু আম্মা, আমাকে একটু নিচে নিয়ে চলুন না। এভাবে বসে থাকতে একদম ভালো লাগছে না, পায়ে তো অল্প ব্যথা, একটু ধরলেই হবে। কিছুই হবে না আমার। তুরার এমন বাচ্চামো আবদার ইলা ফেলতে পারল না। এক হাতে তুরাকে ধরে ঘরের বাইরে আনল। সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে সামনে চোখ যেতেই থমকে গেল তুরা, মুখ জুড়ে কালো আধার নামল সামনের দৃশ্য দেখে। ড্রয়িং রুমে আহান দাঁড়িয়ে আর তাকে জড়িয়ে ধরে রেখেছে একটা মেয়ে। আহান তাকে না ধরলেও মেয়েটা একেবারে চিপকে আছে ওর সাথে। থমথমে মুখ করে তুরা সিঁড়ি বেয়ে নেমে এলো। মেয়েটাকে আহান নিজে থেকে ছাড়িয়ে নিলেও আহানের গালে হাত রেখে বলল। আহান, হোয়াটস আপ? আই মিস ইউ। কেমন আছো? কত দিন পর দেখা হলো বলতো। আহানে বেশ বিব্রত বোধ করল। এভাবে লোকজনের ভেতরে জড়িয়ে ধরাটাকে কেউ ভালো চোখে দেখবে না। তুরা রীতিমতো ফুঁসছে। মেয়েটার এসব লীলাকাণ্ড দেখে গা জ্বলছে,
কোত্থেকে উড়ে এসে জুড়ে বসল এই পেতনি। তুরার ভাবনার মাঝেই জায়মা ওর পাশে এসে দাঁড়িয়ে খোঁচা দিয়ে বলল, এইটা হলো প্রেমা, রায়হান আঙ্কেলের মেয়ে। এই প্রেমার আবার আহান ভাইকে দেখলে একটু বেশিই প্রেম উতলে পড়ে। এইটার থেকে দূরে থাকবা আর তোমার বরকেও দূর রাখবা। বলেই আবারও সরে গেল। তুরা এবার স্পষ্ট বুঝতে পারল কেন তখন ওরা মুখ কালো করছিল। আহান প্রেমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, তুই কখন এসেছিস? আজই, রাইমার বিয়ের জন্য পাপা আসলো। কিন্তু আমি তো তোর জন্যে এসেছি। প্রেমার কথায় আহানের অস্বস্তি বেড়ে গেল। কাজের অজুহাত দেখে বেরিয়ে যেতেই প্রেমা নামের মেয়েটা জায়মা, রুহি আর তনুর দিকে এগিয়ে বলল, হেই, কেমন আছো তোমরা? আমি তো লন্ডন থেকে ব্যাক করেই চলে এসেছি তোমাদের সাথে মিট করব বলে। এই যে বললে আহান ভাইয়ের জন্য এসেছ। রুহির কথায় প্রেমা মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে হেসে বলল, ওর জন্য তো এসেছি, তোমাদের জন্যেও এসেছি। এবার জায়মা কিছু বলতে নিবে তার আগেই প্রেমার ফোন বেজে উঠলে ও এক্সকিউজ মি বলেই বেরিয়ে গেল। তনু আর রুহি দুটো মুখ ভেঙচি দিয়ে চলে গেল নিজ কাজে। তুরা এখনো মুখটা থমথমে করে দাঁড়িয়ে আছে, মেজাজটা যেন তুঙ্গে চড়ে গেল। মেয়েটা তো আচ্ছা শাকচুন্নি। অপরাহ্নের মাঝ সময় পুরো বাড়িতে বর এসেছে বলে উল্লাসী আওয়াজে ঝংকার তুলল। তুরা, জায়মা, তনু, ইলা, রুহি সবাই রাইমার ঘরে ওকে ঘিরে আছে। রাইমার পরনে মোটা পাড়ের টকটকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গহনায় জড়ানো। আরমান, বিহান, আহান সবাই নিচে খাওয়ার দিকটাই তদারকি করতে ব্যস্ত। বিয়ের বাড়ির গমগমে ভিড়ে আর কাজের চাপে এমুখ হবার সুযোগ হয়নি তাদের। তুরার পরনে খয়েরি রঙের একটা লেগেঙ্গা, জর্জেটের কাপড়ে চিকচিকে মুক্তার মতো পুঁথির কাজ করা। লেগেঙ্গার উপরের অংশে এমব্রয়ডারির নিখুঁত কাজের সাথে গায়ের হালকা পাতলা গয়নায় তুরার সুনিপুণ চেহারার চমক আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। টকটকে রঙে ঠোঁটের উপর প্রলেপ দেওয়া, আধখোপা করা চুলে পাথরের ক্লিপ বসানো। পার্লারের লোকেরা রাইমার সাথে তনু, জায়মা আর রুহিকেও সাজিয়েছে, আর ওদের জোড়াজুড়িতে তুরাও বাধ্য হয়ে সেজেছে। তার নিজেরও মন্দ লাগছে না। নির্বিঘ্নে শেষ হল রাইমা আর ইমানের বিয়ে। বিদায়ের সময়ে সবাইকে জড়িয়ে ধরে কেঁদেছে রাইমা। ইমান থামাতে গেলেও ফারিন থামিয়ে দেয়। সে নিজেও তো মেয়ে, তাই এ মুহূর্তে একটা মেয়ে কতটা আবেগ বশীভূত থাকে সেটা তার ওঢের জানা। বিদায় বেলায় মা, বাবা, তুরা সকলের কাছে বিদায় নিয়ে আহানের সামনে যেতেই কান্নার বেগ আরও বেড়ে যায় রাইমার। একমাত্র ভাই তার বড় আদরের। ছোট থেকে একসাথেই মানুষ। আহানের পড়াশোনার প্রেক্ষাপট ছাড়া কখনো আলাদা থাকতে হয়নি দুজনের। বোনের বিদায়ে আহান নিজেও শত কষ্ট পেলেও তা প্রকাশ করে না। নিজে হাত ধরে গাড়িতে উঠিয়ে দেয় রাইমাকে। শুধু ইমানের হাত ধরে বলেছিল, আমার বোনটা আজ থেকে আপনার জিম্মায়, ওকে দেখে রাখবেন, আর কোনো দিনও যেন ওকে কাঁদতে না হয়। প্রেক্ষিতে ইমানও প্রাপ্তির হাসি হেসে আহানের হাত আরও শক্ত করে ধরে বলেছে, তোমার বোনকে বউ করে নিয়ে যাচ্ছি। আমার সাধ্যমতো রানী করে রাখব ইনশাআল্লাহ। সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে বিদায় হলো রাইমা আর ইমান, সাথে আসা মেহমান। বিয়ে বাড়ির সকল ঝামেলা, মেহমান আপ্যায়ন চুকিয়ে আহানের ঘরে আসতে আসতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। ইনসাফ, ইউসুফ, তার মা, ফুফু, চাচি সকলেই আগেই এসেছে।
অনুষ্ঠানে ভরা রমরমা পরিবেশ, এখন অনেকটা ঠান্ডা। বাড়িতে এখন লোকজন বলতে তারা নিজেরা, আর প্রেমার বাবা রায়হান চলে গেলেও প্রেমা এখানে কয়েকদিন থাকবে বলে রয়ে গেছে। প্রেমা আর আহান প্রায় সমবয়সী, একই কলেজ থেকে পড়লেও গ্র্যাজুয়েশনের জন্য ভিন্ন দেশে ছিল দুজনেই। প্রেমার বাবার ব্যবসায়িক কারণে বিদেশেই বেশি থাকা হয়, সেজন্য ওর মধ্যে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বেশি। জড়িয়ে ধরা, হ্যান্ডশেক, গায়ে পড়া এসব ওদের কাছে বেশ স্বাভাবিক হলেও এখানকার সবাই আর চোখে দেখবে এটাই স্বাভাবিক। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। কাজ সেরে বররা ঘরে বিশ্রাম নিচ্ছে, আর আরমান, বিহান সহ মেয়েরা সবাই ছাদে বসেছে আড্ডার আসরে। আহান ঘর্মাক্ত শরীরে সোজা ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়েই বেরোল। অ্যাডিডাস এর একটা নেভি ব্লু টি শার্ট আর ধূসর বর্ণের ট্রাউজার পরে ছাদের দিকে হাঁটা দিল ও। রূপালি পূর্ণ থালার আকৃতির চাঁদের আলোয় চিকচিক করছে আশপাশ। দক্ষিণা বাতাস আর চাঁদের নরম আলোতে মাদুর পেতে বসেছে সবাই ছাদে, সবার পরনে এখনো আগের পোশাক। বিয়ের পর্ব চুকিয়ে সন্ধ্যার পরেই সবাই বসেছে আড্ডার আসরে। তুরা সবার সাথে হাসাহাসি করলেও আহানের আগমনে চুপ করে গেল। আহান এসে বসতেই কোত্থেকে প্রেমা এসে ওর গা ঘেঁষে বসে পড়ল। তুরা চোখ মুখ কুঁচকে নিতেই রুহি পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখলে তো ভাবি, তখন ডাকলাম, বলল আমার এসব বোরিং গসিপিং ভাল লাগে না। আর ভাই আসতেই কেমন চিপকে গেল। তুরা নিজেও বেশ বিরক্ত মেয়েটার উপর। ওর পোশাক দেখেই তো গা জ্বলে যাচ্ছে তুরার। এক তো পাতলা মশারির মতো শাড়ি জড়িয়েছে গায়ে, তার উপর ব্লাউজটার হাতাও একদম চিকন ফেতার। বলি ওটুকু আর ঢাকার দরকার কি ছিল? তবুও চুপচাপ গাল ফুলিয়ে বসে রইল তুরা। আড্ডার সাথে কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্সও এনেছে সকলে। প্লেট থেকে একটা ফ্রাই তুলে মুখে দিতেই প্রেমার কাশি শুরু হয়ে গেল। দিস ইজ টু মাচ স্পাইসি। ওয়াটার, ওয়াটার প্লিজ, বলেই বসে থেকেই লাফানো শুরু করল প্রেমা। আহান সামনে থেকে পানির গ্লাস তুলে ওর সামনে ধরতেই প্রেমা আহানের হাত সহ গ্লাসটা চেপে ধরে ঢকঢক করে গিলে ফেলল। থ্যাংক ইউ সো মাচ আহান। প্রেমার ঢং দেখে তুরার মনে হলো বোতলের সব সসগুলো মুখে ঢেলে দিয়ে বলতে সো মাচ স্পাইসি, কিন্তু তা তো করা সম্ভব না। রাগে অসহ্য হয়ে ধপ করে উঠে দাঁড়ালো তুরা। কি হলো ভাবি? জায়মার কথায় তুরা মুখ ভার করে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমাতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার পায়ের ব্যথাটাও তো পুরোপুরি সারেনি, চলো। বলেই বাকিরাও উঠে দাঁড়ালো। মেজাজ দেখিয়ে জোরে সরে তুরা এক পা ফেলতেই গোড়ালিতে লেগে ব্যথায় মৃদু আর্তনাদ করলেই আহান এসে ওকে ধরে বলল, আমি সাহায্য করছি। তুরা এক ঝটকায় আহানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ইটস ওকে থ্যাংক ইউ। টেনে টেনে কথাটা বলেই রুহির দিকে তাকিয়ে বলল, তুমি কি আমায় একটু ধরে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারবে? রুহিও তুরার কথা মতো ওকে ধরে এনে ঘরে দিয়ে গেল। একে তো মেজাজ তুঙ্গে চড়ে আছে, তার উপর এই ভারী লেহেঙ্গা পরে গরমে যা তা অবস্থা। এটা এক্ষুনি পাল্টানো দরকার। ব্যাগ থেকে একটা পাতলা জামা বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। আহান ঘরে ঢুকতেই দরজা লাগানোর ধরাম শব্দে চমকে উঠল। এই মেয়ের কি হলো? মিনিট 10 বাদে তুরা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আহান ফোন নিয়ে বসেছিল।
দরজা খোলার শব্দে তাকাতেই তুরার এলোমেলো অবস্থা দেখে অবাক হল। এক হাতে মুঠো করা গায়ের গয়নাগুলো থপ করে রাখল ড্রেসিং টেবিলের উপরে। খোপা করা চুলগুলো এলোমেলো ভাবে খুলে আছে। লেহেঙ্গার ওড়নাটা কোনো রকম পেঁচিয়ে রেখেছে। চোখে মুখে ভীষণ বিরক্তি নিয়ে আয়নার সামনে উল্টো করে দাঁড়িয়ে ঘাড় আয়নার দিকে ঘুরিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। কি করছো তুমি এসব? মুজরা করছি। করবেন? তুরার নিকট এ ধরনের উত্তর নেহাত অপ্রত্যাশিত ছিল আহানের। হঠাৎ এমন রণচণ্ডী হওয়ার কারণটা কিছুতেই বোধগম্য না হলেও তুরা যে ব্লাউজের হুকটা খোলার চেষ্টায় করছে অনেকক্ষণ ধরে এইটা এবার স্পষ্ট বুঝতে পারল আহান। উঠে গিয়ে তুরার পেছনে দাঁড়িয়ে বলল, দেখি পেছনে ঘুরো। তুরা থতমত খেয়ে আহানের দিকে তাকাল। নিজের অবস্থাটা পরখ করেই এবার হুঁশ ফিরল। এতক্ষণ তো রাগের বসে ধূপধাপ করে বেরিয়ে আসলো, কিন্তু জলজ্যান্ত মানুষটা যে বসে আছে সে খেয়াল তার হয়নি। কিন্তু সে কেন পিছু ফিরবে? কি করবে লোকটা? কি বললাম শুনতে পাওনি? পিছে ঘোরো বলেই তুরার অপেক্ষা না করে ওর দুবাহু ধরে পেছনে ঘুরিয়ে দিল। তুরা এখনো ব্লাউজের পেছনে হাত দিয়ে রেখেছে। আহান তুরার হাতটা ধরে নামিয়ে দিল। ব্লাউজের ফিতায় এক টান দিতেই খুলে গেল ফিতা। সাথে সাথে ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে গেল। চলবে ইনশাআল্লাহ।